মুহূর্তের মধ্যে ঈশানের রাগ চড়চড় করে বেড়ে গেল। যখন তখন সবার সামনে এমন ফাজলামি করার মানে হয়। সে ঝটকা দিয়ে শুভ্রার হাত ছেড়ে দিল। তারপর চরম বিরক্তিতে তার দিকে তাকে শক্ত বলে বলল, সবার সামনে অমন ফাজলামি করার মানে কি শুভ্রা? হোয়াট ইজ দিস ননসেন্স? এখন সবাই আমাদের নিয়ে কি ভাবছে? শুভ্রা, তুমি এখনো ছোট নাও যে তোমার মাথায় মিনিমাম কমন সেন্স থাকবে না? ঈশানের এমন আচমকা ধমকে ভেতর ভেতরে কেঁপে উঠল শুভ্রা। চারপাশের মানুষের সামনে নিজেকে বড্ড অসহায় লাগলো তার। সে অপরাধীর মতো মাথা নিচু করে ধরা গেল বলল, সরি ঈশান ভাইয়া, আই এম রিয়েলি সরি। ঈশান তার কথা একটু শান্ত হলো না, বরং আরও রেগে গিয়ে বলল, রাখো তোমার সরি, জাস্ট শাট আপ। তুমি যেখানে সেখানে গিয়ে আমার সাথে ফাজলামি করো? আমাকে কি তোমার জোকার মনে হয় যে যা ইচ্ছা তাই করবে আমার সাথে? শুভ্রা এবার আর পাল্টা কিছু বলার সাহস পেল না, কিন্তু ঈশানের সেই রুট কথাগুলো তীরের মতো এসে তার বুকে বিঁধল। সে তো জাস্ট একটু দুষ্টুমি করেছিল, বেশি কিছু তো করেনি। এতে সবার সামনে এইভাবে অপমান করে কথা বলার কি দরকার আছে? প্রচণ্ড একটা অভিমান দলা পাকিয়ে এলো তার গলায়। পুনরায় ঈশান পুনরায় ধমকের সুরে বলল, তোমাকে আমি সাফ জানিয়ে দিচ্ছি শুভ্রা, নেক্সট টাইম আমার সাথে এমন দুষ্টামি একদম করবে না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে থাকবে? শুভ্রা তার চোখের কোণে জমে ওঠা জলটুকু আড়াল করে ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। সে কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঈশান তার মুখ থেকে জবাব শোনার জন্য আবার জোর দিয়ে বলল, আই সেড মনে থাকবে? শুভ্রা হ্যাঁ সূচক মাথা নিলে বসা গলাতে কোনো মতো বলল, হ্যাঁ মনে থাকবে। এবার সত্যি বলছি ঈশান ভাই, আর দুষ্টুমি করব না আপনার সাথে, আর কোনোদিন ফাজলামি করব না। আজকের জন্য আমাকে মাফ করে দিন। বলেই শুভ্রা চোখের জল আড়াল করতে এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। ঈশান তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মনে হলো একটু কি বেশি করে ফেললো সে মেয়েটাকে। এতটা রুট না হলে চলতো, কিন্তু পরক্ষণে সেই নরম ভাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে শক্ত করে বলল, ধুর, যা করেছো তার জন্য ওই বকাটুকু ওর প্রাপ্য ছিল। বেশি মাথায় তুললে পরে আর সামলানো যাবে না। রাত 12টা। গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। নাচ গান শেষ করে আমোদে মানুষগুলো এখন ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ছে। হৃদিকে হলুদ মাখাতে মাখাতে একদম ভূত বানিয়ে ছেড়েছে সবাই। অন্যদিকে হৃদিদের বাড়ির সামনে ছটপট করতে করতে পায়চারি করছে শুভ্র। তখন হৃদিকে ভিডিও করে দেখার পর থেকে সে নিজেকে আর কোনোভাবে ধরে রাখতে পারছিল না। মনের ভেতরে এমন এক ব্যাকুলতা তৈরি হয়েছে যে এখন যদি সে হৃদির কাছে না যেতে পারে তবে ছটফট করতে করতে তার দম আটকে মরে যাবে। কিন্তু এত দূর ছুটে এসেও কোনো লাভ হচ্ছে না। রাস্তা দিয়ে একের পর এক মানুষ অনবরত আসা যাওয়া করছে। পরিচিত কেউ দেখে ফেলার ভয়ে শুভ্র মুখে মাস্ক পরে কানে ফোন চেপে ধরে একা একাই কথা বলছে, অভিনয় করেছে। দূর থেকে কেউ তাকালে সে এমন ভাব করছে যেন খুব জরুরি কোনো ব্যবসায়িক আলাপ চলছে। কারণ এই মাঝরাতে কনের বাড়ির সামনে এভাবে চোরের মতো ধরা পড়ে গেলে লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারবে না সে। এভাবে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর সে বুঝতে পারল তাকে অন্য কিছু একটা করতে হবে। এভাবে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না, কারণ সারা রাত তো মানুষের আনাগোনা একটুও কমবে বলে মনে হয় না। কোনো উপায় না দেখে সে পকেট থেকে ফোন বের করে দ্রুত রিফাতের নাম্বারে একটা মেসেজ করলো, কোথায় তুই? কিছুক্ষণের মধ্যে ওপাশ থেকে রিফাতের রিপ্লাই ভেসে এলো, হি হি, তোর বউয়ের সাথে সেলফি তুলছে, কি যে মিষ্টি লাগছে রে ওকে দেখতে। মেসেজটা দেখে শুভ্রের বুকের ভিতরে ঈর্ষার আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে দ্রুত টাইপ করে পাঠালো, ফাজলামি বন্ধ কর, সোজা বাড়ির মেইন গেটের দিকে আয়। ওপাশ থেকে রিফাত বেশ অবাক হয়ে রিপ্লাই দিল, কেন রে, গেটে কি আছে? হঠাৎ গেটে ডাকছিস কেন? পরক্ষণে রিফাতের মাথায় বুদ্ধিটা খেলল। শুভ্রের পাগলামির ইতিহাস তার জানা। সে চমকে উঠে আবার মেসেজ করলো, 1 মিনিট, কোনোভাবে তুই এখানে এসে পড়লি না তো? সত্যি করে বল, তুই কি গেটের বাইরে দাঁড়িয়েছিস? শুভ্র মেসেজ করলো, হ্যাঁ, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গেটের বাইরে আয়। মেসেজটা দেখে রিফাতের হাসিতে ফেটে পড়ল। একগাদা হাসির ইমোজ পাঠিয়ে শুভ্রকে খেপানোর জন্য লিখলো, ছ্যাঁচা ছ্যাঁচা শালা, আর একটা মাত্র রাত বউয়ের জন্য অপেক্ষা করতে পারলি না তুই? এত কন্ট্রোললেস, তোর এই রূপ তো আমার জানা ছিল না রে। রিফাতের এমন ঠাট্টা দেখে শুভ্রের মেজাজ একদম সপ্তম আকাশে চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে মেসেজ করলো, বেশি ফাজলামি করলে এক থাপ্পড় দিয়ে চিবুকের সবকটা দাঁত ফেলে দেবো। তোকে যা বলছি ভালোই ভালোই 2 মিনিটের মধ্যে গেটের সামনে আয় বলছে। অন্যদিকে বাড়ির সামনে রাস্তায় তখন অন্যরকম এক আমেজ।
হলুদ মাখা রিদিকে মাঝখানে বসে দুই পাশে মিহি আর পাখি মিলে একের পর এক ছবি তুলছে। শুভ্রার মনটা ভালো নেই। ঈশানের বকা খেয়ে তার ভেতরে এখনো ভারী হয়েছে, তাই সে ছবি তুলতে একদম চাচ্ছে না। কিন্তু পাখি আর মিহি নাছোড়বান্দা, তারা জোর করে টেনে হিঁচড়ে শুভ্রাকে সাথে নিয়ে বিভিন্ন স্টাইলে পোজে দাঁড় করেছে। ওদের এই সুন্দর মুহূর্তগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি করেছে তুর্য। আর তার ঠিক পাশে পকেটে হাত গুটিয়ে চুপচাপ গম্ভীর মুখে দাঁড়িয়েছে ঈশান। বেশ কয়েকটা চমৎকার ছবি তোলার পর রিফাত গুটি পায়ে তুর্যের কাছে এগিয়ে গেল। সে তুর্যের কাঁধে হাত দিয়ে শুভ্রর গেটের বাইরে দাঁড়িয়ে থাকার পুরো ঘটনা ফিসফিস করে বলল। কথা শোনা মাত্র তুর্য নিজের হাসি বেগ আর চেপে রাখতে পারল না। সে হাতের দামি ক্যামেরাটা প্রায় ফেলেই দিচ্ছিল। কোনো মতে সেটা সামনে নিয়ে উঠোন কাঁপিয়ে হু হু করে হেসে উঠল। তুর্যের এই আকস্মিক আর অদ্ভুত হাসি দেখে পাখি পুরো অবাক হয়ে গেল। সে ভ্রু কুঁচকে কৌতূহল গেল বলে, কি ব্যাপার, আপনি হঠাৎ এইভাবে হাসছেন কেন? কোনো জোকস মনে পড়ছে নাকি? তুর্য নিজের হাসি থামানোর আপ্রাণ চেষ্টা করতে করতে রিদির দিকে তাকালো। তারপর বেশ মজা নিয়ে বলল, রিদি ভাত খাইছো? শরীর টরীর ঠিক আছে তো তোমার? গায়ে হলুদের এই জমজমাট আসরে তুর্যের মুখে হঠাৎ এমন অদ্ভুত ও অপ্রাসঙ্গিক প্রশ্ন শুনে রিদি পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। সে গাল দিয়ে হলুদ মাখা টিস্যুটা দিয়ে মুখ মুছতে মুছতে অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে ভাইয়া? হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? পাশ থেকে রিফাত আর কোনো লুক্কোছাপা না রেখে মুচকি এসে বলল, কারণ এখন তোমাকে খুব বড় একটা বাঘ সামলাতে হবে, আর সেটা পরে নয়, এই মুহূর্তে এখনই। হৃদির বড় বড় চোখ করে রিফাতের দিকে তাকিয়ে রইল। তাদের এই রহস্যের কথা মাথামুন্ডু সে কিছুই বুঝতে পারছে না। এদিকে তুর্য আর দেরি না করে ঈশানের একদম কানে কানে গিয়ে শুভ্রর পাগলামির কথাটা বলে দিল। মুহূর্তের মধ্যে ঈশানের মুখে সেই গম্ভীর ভাবটা কেটে গেল এবং সেও মুচকি হেসে ফেলল। তার গম্ভীর বস যে নিজের হবু বউয়ের জন্য মাঝরাতে মাস্ক পরে চোরের মতো গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে পারে, এটা সত্যি তার ধারণার বাইরে ছিল। তুর্য নিজের হাসি কোনো মতে চেপে রেখে ঈশানের হাতে ক্যামেরাটা বাড়িয়ে দিয়ে বলল, ঈশান, তুমি ছবিগুলো একটু তুলে দাও, আমি আর রিফাত গেট থেকে একটু ঘুরে আসি, বাঘটাকে তো খাঁচায় পড়তে হবে। এই বলে তুর্য আর রিফাত হাসাহাসি করতে করতে একে অপরের গলা ধরাধরি করে গেটের দিকে চলে গেল। ঈশান ওদের রেখে যাওয়া ক্যামেরাটা হাতে তুলে নিল এবং বাকিদের ছবি তুলে দিতে লাগলো। নিখুঁত অ্যাঙ্গেলে এবং চমৎকার লাইটিং লেন্স দিয়ে তুর্য থেকে সুন্দর করে একটার পর একটা ছবি ক্লিক করতে লাগলো ঈশান। সবাই বেশ আনন্দ করে এক এক করে নিজেদের সিঙ্গেল ছবি তুলতে লাগলো। সব শেষে যখন শুভ্রার ছবি তোলার পালালো, তখন তার মুখটা একটু গোমড়া করে মলিন গলে বলল, আমি তুলব না, তোরাই তোল, আমার ভালো লাগছে না। কিন্তু পাখি আর মিহি কোনো কথাই শুনল না। তারা তুমুল জোরাজুরি শুরু করে দিল। আর এক প্রকার বাধ্য হয়ে শুভ্রা ক্যামেরার সামনে নিজের পোজ দিল। ঈশান খুব সাবধানে ফ্রেমিং ঠিক করে জন্য মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ক্যামেরাটা চোখের সামনে ধরে শুভ্রার উপর ফোকাস করে ছবিটা তুলে ফেলল। ছবিটা তোলার পর ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে শুভ্রার সেই পোস্টটা ভেসে উঠতে এক মুহূর্তের জন্য ঈশানের স্পন্দন যেন থমকে গেল। শুভ্রা তার চোখে দুটো হালকা বন্ধ করা মুখটা এক সাইডে করে এক অদ্ভুত মায়াবী পোজ দিয়ে রেখেছে। ঈশান নিজেও জানে না সে কতক্ষণ মন্ত্রমুগ্ধর মতো ক্যামেরার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। শুভ্রার সে নিষ্পাপ আর অভিমানী মুখটা যেন তাকে এক নিমেষে অন্য দুনিয়ায় নিয়ে গেছে। শেষমেশ ঈশানের ভাঙলো পাখির ডাকে, কি হলো ভাইয়া, ছবি তোলা হয়নি? আপনি তো দেখছি একদম স্ট্যাচুর মতো বসে আছেন। পাখির কথা ঈশান চমকে উঠে নিজের গভীর ঘোর থেকে বাস্তবে ফিরে এলো। সে কিছুটা অপ্রস্তুত হয়ে নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হয়েছে। তারপর সে শুভ্রা আরও কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিল। যদি এবার তার নিজের মনের ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এর মধ্যে হঠাৎ ঈশানের পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। ঈশান পকেট থেকে ফোন বের করে দেখলো রিফাত একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে রিফাত তাকে একটা জরুরি ভিত্তিতে গেটের কাছে যেতে বলছে। ঈশান দেরি না করে পাখির হাতে ক্যামেরাটা বুঝিয়ে দিল। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে কৌতূহল নিয়ে গেটের দিকে চলে আসলো। গেটের কাছে আসতে ঈশান দেখলো শুভ্র রাগে কোমরে হাত দিয়ে ফুঁসছে, আর তুর্য আর রিফাত চরম মজা পেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ঈশানকে দেখা মাত্র তুর্য আর নিজের হাসি চেপে রাখতে না পেরে বলল, এই ঈশান, তোমার বসকে দয়া করে ভেতরে নিয়ে যাও। শালা কখন থেকে এখানে এসে ঘুরঘুর করছে, অথচ ভয়ে ভেতরে ঢুকতে পারছে না।
শুভ্র চোখ দুটো বড় বড় করে দাঁত কিরমির করে তুর্যের দিকে তাকালো। তার এই করুণ দশা দেখে ঈশানও নিজের ভেতরে হাসিটা কোনোরকম চেপে শুভ্রের দিকে তাকিয়ে বিনত সুরে বলল, চলেন বস, আপনাকে ভেতরে নিয়ে যাই। শুভ্র রাগে ফুঁসতে ফুঁসতে সবার উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে চরম ক্ষোভ নিয়ে বলল। শুভ্রর মুখ থেকে এমন গালি শুনে তুর্য আর রিফাত এবার হাল্লা করে হো হো করে হেসে উঠল। তাদের সাথে সাথে ঈশান আর নিজের গাম্ভীর্য ধরে রাখতে পারল না। সে একপাশে মুখ ফিরিয়ে মিটমিটে হাসতে লাগলো। বন্ধুদের এমন পাত্তা না পাওয়া ভাব দেখে শুভ্রর মাথাটা একদম গরম হয়ে গেল। সে হনহন করে এগিয়ে এসে এক ঝটকায় তুর্য আর রিফাতের দুজনের গলা শক্ত করে জড়িয়ে ধরল, যেন এখনই ফাঁসি দিয়ে দিবে। তারপর তাদের দুজনের কানের কাছে মুখ নিয়ে চরম আক্রোশে ফিসফিস করে বলল, শালা, আমি এখন নিজের বউকে দেখার জন্য জানোয়ারের মতো ছটফট করছি, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার এই অবস্থা নিয়ে তামাশা করছিস। তোদের আমি সাফ জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে যদি তোরা আমাকে কোনোভাবে রিদির কাছে যাওয়ার ব্যবস্থা করে না দিস, তবে কসম খোদা তোদের দুই শালার প্যান্ট খুলে আমি এই মেন গেটের উপর পতাকা বানিয়ে ঝুলিয়ে রাখবো। তুর্য শুভ্রর এই ফাঁসির মতো শক্ত কাঠের বাঁধন থেকে কোনোরকম ছাড়া পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো। দম আটকে যাওয়ার মান করে সে বিষম খেতে খেতে, উহ শালা ছাড় বলছি। তোর শ্বশুর কি কাপড়ের এত অকাল পড়ছে যে আমাদের প্যান্ট খুলে তাকে মেন গেটের দেশের পতাকা টাঙাতে হবে? তাদের এই কাণ্ড দেখে ঈশান আর এবার হাসির বেগ ধরে রাখতে পারল না। সে পেট চেপে ধরে হাসতে হাসতে রিফাত আর তুর্যের দিকে তাকিয়ে বলল, আরে তুর্য ভাই, আপনারা শুধু প্যান্টের চিন্তা করছেন কেন? বিয়ে বাড়ির রান্না বান্নার ব্যাপার তো। বাবুর্চিতে যখন বড় বড় ড্যাগের রান্নার গরম আইটেম চুলো থেকে নামাতে কাপড়ের অভাব পড়বে, তখন কাপড় খুঁজতে আর দূরে যাওয়া লাগবে না। আপনাদের প্যান্টগুলোর সাথে সাথে ওই দিয়ে না হয় বাবুর্চির গরম পাতিল নামিয়ে নেবে। এক ঢিলে দুই পাখি, কি বলেন? ঈশানের মুখ থেকে এই কথা শুনে তুর্য আর রিফাত একদম হা হয়ে গেল। তারা হা করে ঈশানের দিকে তাকিয়ে রইল। মুখ গুছিয়ে পাল্টা কিছু বলতে যাবে তার আগে শুভ্র বেশ সিরিয়াস হয়ে দুজনকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বলল, দেখ, আমার সঙ্গে এখন ফাজলামি করতে ভালো লাগে না। তোরা আগে আমাকে একটা কাজের আইডিয়া দে, কিভাবে আমি সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে যাব। রিফাত শুভ্রের হাতের চিপে দুমড়ে মুচড়ে যাওয়া নিজের দামি পাঞ্জাবির কলারটা কোনোরকম টেনে ঠিক করতে করতে বিরক্ত হয়ে বলল, শালা, আর একটা রাত তুই কন্ট্রোল করতে পারিস না? আজকের এই রাতটা তো শুধু মাঝখানে, কাল রাতে তো একদম বাসর ঘরে ওকে পেয়ে যাবে। এখন সারা রাত দেখিস। এখন এই মাঝরাতে চোরের মতো ভেতরে যাওয়ার কি দরকার? শুভ্র এবার এক বিন্দু হালকা মেজাজে নেই। সে একদম গম্ভীর হয়ে নিজের প্যান্টের পকেটে দুই হাত ঢুকিয়ে তুর্য আর রিফাতের দিকে সোজা তাকালো। তার চোখের দৃষ্টিতে এক চরম হুমকি। সে ঠান্ডা কিন্তু থমথমে গলে বলল, আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি তোরা আমাকে ভেতরে যাওয়ার কোনো জেনুইন আইডিয়া না দিস, তাহলে আমি কিন্তু যা বলছি ঠিক তাই করবো। তোদের দুজনের সাথের প্যান্ট থাকবে না, ওই বিয়ের মেইন গেটের সাথে ঝুলানো থাকবে, আর আন্ডারওয়ার্ল্ডগুলো চলে যাবে বাবুর্চিদের গরম পাতিল নামানোর জন্য। এবার তোরা ভেবে দেখ কী করবি। 1, 2। শুভ্র 3 বলে আগ মুহূর্তে তুর্য এক প্রকার আঁতকে উঠে লাফিয়ে বলে, থাম থাম ভাই, আর গুনতে হবে না। একটা বুদ্ধি পাইছি, তোকে পিছনের দিক দিয়ে ভেতরে যেতে হবে। ঈশান একটু অবাক হয়ে পেছনের রাস্তার কথা চিন্তা করলো। পেছনে তো বিশাল বড় দেওয়াল, ওদিকে কীভাবে যাবে? রিফাত পাঞ্জাবি সামনে নিয়ে বলল, তাছাড়া আর কোনো রাস্তা খোলা নেই, কারণ সামনের দিকে এখনও অনেক মানুষ গিজগিজ করছে। শুভ্র এখন মেইন গেট দিয়ে ঢুকতে গেলে কেউ না কেউ চিনে ফেলবে। শুভ্র আর এক মুহূর্ত কথা না বেরিয়ে সময় নষ্ট করতে চাইল না। সে সরাসরি হুকুমের চোর বলল, চল আমার সাথে। যেই কথা সেই কাজ। 4 জন মিলে চোরের মতো চুপি চুপি রিদিদের বাড়ির একদম পেছনে চলে গেল। সেখানে এসে দাঁড়াতে দেখলো এক বিশাল উঁচু দেওয়াল দাঁড়িয়েছে। রিদির কাছে পৌঁছাতে হলে এই দেওয়াল টপকাতে হবে শুভ্রকে। শুভ্র আর কোনো দ্বিধা না করে শার্টের হাতা দুটো কুনুই পর্যন্ত ভালো করে গোটাতে লাগলো। তার রণ প্রস্তুতি আর দেওয়াল টপকানো মারমুখী ভাব দেখে রিফাত বিড়বিড় করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে রিফাত আর টুকটাক করে কপালে হাত দিয়ে বলল, ভাই, তুই আজকে মেয়েটাকে একদম মেরেই ফেলবি। যেভাবে শার্টের হাতা গুটিয়ে নিজেকে তৈরি করছিস দেখে তো আমারই বুক কাঁপছে। তুর্য যখন পকেট থেকে ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ টাইপ করতে করতে বলল, রিদি এখনও অসুস্থ হওয়ার জন্য তৈরি হতে বলো, বেশি দেরি করলে আর চলবে না। শুভ্র অবশ্য তাদের কারো কথা কানেই তুলল না। তার পুরো ধ্যান জ্ঞান তখন ওই দেওয়ালের ওপারে। সে এক লাফে পিছিয়ে গিয়ে জোরসে একটা লাফ দিল এবং দেওয়ালের উপরের অংশটা
ধরার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু দেওয়ালে বেশ উঁচুতে ছিল, যার কারণে তার হাত ফসকে বারবার নিচে পড়ে যাচ্ছিল। কিছুতেই দেওয়ালের কার্নিশ সে নাগাল না পেয়ে সে চরম রাগে আর বিরক্তিতে নিজেই মনে বিড়বিড় করে কুৎসিত একটা গালি দিয়ে উঠল, দেওয়াল এত উঁচু করে দিয়েছে কেন? অনেকটা চেষ্টার পর দেওয়ালের মাথাটা কোনোমতে ছুঁতে না পেরে শুভ্র কপাল বেয়ে ঘাম ঝরে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে চরম বিরক্তি নিয়ে ঈশানের দিকে তাকালো। তাদের এভাবে হাত গুটিয়ে তামাশা দেখতে দেখে মাথাটা ঠিক রইল না। সে ফুঁসে উঠে বলল, হাঁ করে দাঁড়িয়ে আছিস? আমার সার্কাস না দেখে আমাকে একটু সাহায্য কর। শুভ্রের এমন অসহায় কুঁড় চেহারা দেখে তুর্য, রিফাত আর ঈশান এগিয়ে এলো। তুর্য বলল, আচ্ছা খাড়া, তোরে আমরা আজকে শূন্যে ভাষায় দিচ্ছি, যেই কথা সেই কাজ। ঈশান আর তুর্য দুই পাশ থেকে শুভ্র দুই পা শক্ত করে ধরলো, আর রিফাত পেছন থেকে শুভ্রর কোমর ধরে ধাক্কা দিতে লাগলো। তিনজনে মিলে পুরো গায়ের জোর খাটিয়ে শুভ্রকে আস্তে আস্তে দেওয়ালের উপর দিকে তুলতে শুরু করলো। শুভ্র তখন দুই হাত বাড়িয়ে দেওয়ালের কার্নিশ ছোঁয়ার আপ্রাণ চেষ্টা করলো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু শুভ্র যখন মাঝপথে, তখনই ঘটল বিপত্তি। রিফাত শুভ্রের কোমর ঠেলতে ঠেলতে হঠাৎ তুর্যর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরে বাবারে দোস্ত, এই শালা শুভ্র যে রাক্ষসী ওজন রে! এর যে ভারী শরীর! পাশের রাতে রিদি বেচারি ওর পড়লে তো মেয়েটা একদম চ্যাপ্টা হয়ে আলু ভর্তা হয়ে যাবে। বিয়ের পরের দিন সকালে তো রিদিকে সোজা অর্থোপেডিক হসপিটালে নিয়ে প্লাস্টার করাতে হবে। কথাটা শোনা মাত্র তুর্যের মুখের ভেতরে হাসিটা বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে হো হো করে হেসে উঠল, আর তুর্যকে ওভাবে হাসতে দেখে রিফাত নিজেও নিজের হাসি ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হাসতে লাগলো। ওদের এই কাণ্ড দেখে ঈশান আর নিজের পেশাদারিত্ব বজায় রাখতে পারল না। তারও হাসির চোটে কানের কাছে চলে গেল। হাসির চোটে তিনজনে হাত পায়ের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে ফুরিয়ে এলো। তাদের শরীর কাঁপতে লাগলো। তারা শুভ্রকে উপরের দিকে ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলল। শুভ্র বুঝতে পারল এই তিন হারামজাদা এখন তাকে মাঝপথে ছেড়ে দিবে এবং সে নিচে পড়ে কোমরটা ভাঙবে। শুভ্র একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে বাতাসে একটা ঝাঁকুনি দিল। তিনজনে যখন হাসতে হাসতে তাকে প্রায় ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই শুভ্র চিতাবাঘের মতো একটা লাফ দিয়ে দেওয়ালের একদম কর্নারে শক্ত করে ধরে ফেলল। অন্যদিকে শুভ্রকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তুর্য, রিফাত, ঈশান হাসির চোটে ভারসাম্য হারিয়ে একজন আরেকজনের উপর ধপাস করে মাটিতে পড়ে গেল। মাঝ দাঁড়াতে নিস্তব্ধতা ভেঙে আসতে তিনজনে মাটিতে শুয়ে হাসতে হাসতে একদম গড়াগড়ি খেলো। রিফাত হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, ওরে আল্লাহরে, আমার পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে গেল। শুভ্রা দেওয়ালে উপরে ঝুলে থেকে নিচে তাকালো। বন্ধুদের এই হাল দেখে সে এক চরম হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোদের আমি পরে দেখে নেব। তারপর সে নিজের দু হাতের জোরে শরীরটাকে টেনে দেওয়ালের উপর তুলল এবং রিদির বাড়ির দিকে টপকাতে শুরু করলো। ক্লান্ত শরীরে নিজের রুমে এসে ঢুকলো রিদি। শরীরটা আর এক মুহূর্ত চলছে না, যেন এখনই ভেঙে পড়বে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতে সে নিজে চমকে উঠল। সারা মুখে থোকা থোকা হলুদের লেগে আছে। নিজেকে ভালো করে দেখে ফিসফিস করলো, মা গো, দেখতে একদম পেতনির মতো লাগছে। আর দেরি না করে ড্রেসিং টেবিল থেকে দুটো টিস্যু পেপার নিয়ে মুখে হলুদ ঘষে ঘষে মুছতে লাগলো। রুমের এই নিস্তব্ধতা কাঁপিয়ে হৃদে আপন মনে গুনগুন করে গেয়ে উঠল, ভালোবেসে এইবার কাছে আয় তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁয়ে। পরের লাইনটা গাওয়ার আগে আচমকা এক ঝেড়ো বাতাসের বেগে একটা চেনা পুরুষের কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, ও আমার বুবলি সোনা ময়না রে। চমকে উঠল রিদি। ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল তার। সে সাথে সাথে পেছন ফিরে তাকালো। তার তাকানো মাত্র তার চোখ দুটো চড়ক গাছ। দুই হাত বুকের উপর ভাঁজ করে রুমের দরজা বন্ধ করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে খোদ শুভ্র। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি। এই মাঝরাতে নিজের ঘরে হুট করে শুভ্রকে এভাবে দেখে রিদি যেন আস্ত একটা ভূত দেখল। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গলা ফাটিয়ে চিৎকার দিল। শুভ্র আর এক সেকেন্ডও সময় নষ্ট করলে সে শিকারি ঈগলের মতো এক ছিটকে ছুটে এসে দুই হাত দিয়ে রিদির মুখটা শক্ত করে চেপে দিল। তারপর চারপাশটা একবার দেখে ফিসফিস করে ধমকলো, স্টুপিড, চিল্লাচ্ছিস কেন? পুরো বাড়ির মানুষ জাগাবি নাকি? রিদি তখন আতঙ্কে ছটফট করলো। শুভ্রের হাতে নিচে তার মুখ থেকে শুধু অস্ফুট শব্দ বেরোলো,
শুভ্র আস্তে করে তার হাতটা সরিয়ে নিল। রিদি বড় বড় শ্বাস নিতে নিতে সাথে সাথে জেরা করে ভঙ্গিতে বলল, আপনি আপনি এই মাঝরাতে এখানে কিভাবে এলেন? শুভ্র একটা হালকা দেবদূতের মতো হাসলো। তারপর রিদির একদম কাছে এসে ঠাট্টা ছিল বলে, হেলিকপ্টার দিয়ে সরাসরি তোর ছাদ বেয়ে চলে এসেছি। রিদি রেগে গিয়ে বলল, ফাজলামি করছেন আমার সাথে? শুভ্র চোখের ইশারায় দুষ্টামি ফুটিয়ে তুলে বলল, না তো প্রেম করছি। রিদি মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, অসভ্য একটা। অসভ্যতা আমি এখনো তো করিনি, এখন করব। আই প্রেম করি। কথাটা শেষ হতে না হতে শুভ্র কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রিদিকে কোলে তুলে নিল। আকস্মিক এই কাণ্ডে রিদি পড়ে যাওয়ার ভয়ে বাধ্য হয়ে নিজের দু হাত দিয়ে শুভ্রর গলা শক্ত করে জড়িয়ে ধরল। তারপর শুভ্রর বুকের উপর হাত দিয়ে ধাক্কা মারতে মারতে ফিসফিস করে ব্যাকুল করে বলে, কি করছেন? নামান আমাকে, আর আপনি প্লিজ এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলবে। শুভ্র দিদিকে কোলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে বেশ ভাব নিয়ে বলল, আই ডোন্ট কেয়ার বলে শুভ্র রিদিকে নিয়ে বিছানায় চলে গেল। সে অন্তত আলতো করে রিদিকে বিছানায় শুয়ে দিল। তারপর কোনো সুযোগ না দিয়ে নিজের মুখটা নামিয়ে রিদির হলুদ মাখা নরম গালের সাথে নিজের গালটা গাঢ়ভাবে ঘষে দিল। শুভ্র এমন হুট করে গা ঘেঁষে আসা আর গাল লিপটনে ভালোবাসায় রিদির লজ্জায় আর আবেশে তার চোখ জোড়া শক্ত করে বন্ধ করে ফেলল। শুভ্র রিদির শরীরের উপর আধশোয়ায় এক হাত দিয়ে তার চিবুকটাও ছুঁয়ে দিল। রিদি সেই লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে তীব্র আকুলতা বলল, বিশ্বাস কর রিদি, তুই আমাকে পুরো পাগল করে দিছিস। আজ তোকে ভিডিও কলে দেখার পর নিজেকে কোনোভাবে আর ধরে রাখতে পারছিলাম না। তোর এই রূপ এবং ভালোবাসার টানে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে এসেছি রোহিণীশ। কথাটা শুনে রিদি ধীর লয়ে চোখ খুলল। তার কপালে ভাঁজ পড়ল। সে খানিকটা ভুরু কুচকে কৌতূহলে গেলে জিজ্ঞেস করল, রোহিণীশ? রোহিণীশটা আবার কে? শুভ্র ভুবন ভুলানো মায়াবী হাসিটা দিল। তারপর রিদির নরম গালে নিজের আঙ্গুল দিয়ে আলতো করে সুশ্রী দিতে দিতে গভীর চোখে তাকে বলে, রোহিণীশ একটা নাম যার অর্থ হলো চাঁদ। আর তুই আমার কাছে ঠিক ওই আকাশে চাঁদের মতো সুন্দর, যার আলো ছাড়া আমার জীবন অন্ধকার। মুগ্ধ নয়নে শুভ্রর দিকে তাকিয়ে রইল রিদি। এই মানুষটা দিন দিন তাকে এমন এক মায়ায় বেঁধে ফেলেছে, সে প্রতি মুহূর্তে তার প্রেমে আরও বেশি বেশি করে পড়েছে। রিদির এমন অপলক আকুল চাহনি দেখে শুভ্র চোখের চাহনি বদলে গেল। সে রিদির মুখে আবারও কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তাহলে এভাবে তাকাস না রিদি, এভাবে তাকালে অন্য কিছু করতে ইচ্ছে করে। রিদি যেন এক ঘোরের মধ্যে চলে গেছিল। সে শুভ্র চোখের দিকে তাকিয়ে মায়া জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি করতে ইচ্ছা করছে? শুভ্র তার ঠোঁটের কোণে এক চিলতে গভীর ভালোবাসা হাসি ফুটে বলল, তোর এই ঠোঁট দুটোতে আদর করতে ইচ্ছে করছে, তোকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করছে। শুভ্র এমন তীব্র ও পুরুষালী কথায় হৃদির বুকের ভিতরটা দুলে উঠল। সে কিছুটা কেঁপে উঠে চোখ দুটো সামান্য নামে বলে, জানেন, আপনি যখন এভাবে একদম কাছে আসেন আমার কেমন জানি লাগে, কেমন একটা ভয় ভয় কাজ করে ভেতরটায়, কেমন যেন নিঃশ্বাস আটকে আসে। হৃদির মুখে ভয়ের কথা শুনে শুভ্রের দুষ্টামি মাখানো মুখটা হুট করে একটা গম্ভীর হয়ে গেল। সে রিদিকে আর জোর করতে চাইল না। সে রিদির গাল থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে সরে যাওয়ার ভান করে বলল, ওকে ফাইন, তোর যখন ভয় লাগে আমি আর তোর এত কাছে আসবো না বলে শুভ্র রিদির উপর থেকে শরীরটা সরিয়ে বিছানা থেকে উঠতে গেল। কিন্তু শুভ্রের এই দূরে সরে যাওয়াটা রিদির আর সহ্য হলো না। সে নিজের ভিতরে সবটুকু লজ্জা আর ভয় এক নিমিষে ঝেড়ে ফেলে আচমকা শুভ্রের মাথাটা নিজের 2 হাত দিয়ে শক্ত করে ধরে ফেলল। শুভ্র কিছু বুঝে ওঠার আগে রিদি তার মুখটা টেনে একদম নিজের একদম কাছে এনে শুভ্রর উপর মিলিয়ে দিল। আস্ত টুকরো ভালোবাসার ছোঁয়া নেমে এলো পুরো ঘরে। শুভ্র মৃদু হেসে ওঠে, যেন মনে মনে জানতো রিদি তাকে এভাবে আটকে রাখবে। আর এক মুহূর্তে না ভেবে সেই গভীর উন্মাদনায় সাড়া দিয়ে রিদির ঠোঁটে দুজন বুকে ধুকপুকানি বেড়ে যায় আরো দ্বিগুণ। এই নিস্তব্ধতা মধ্যরাতে চারপাশে সবকিছু ভুলে তারা একে অপরকে উজাড় করে ভালোবাসার প্রমাণ দিতে থাকে। প্রায় গুনে গুনে 6 মিনিট পর দুজনে যখন দম বন্ধ হওয়ার উপক্রম, তখন হাঁপাতে হাঁপাতে তারা একে অপরের ঠোঁট ছেড়ে দেয়। শুভ্র ভারী নিঃশ্বাস আছড়ে পড়ে রিদির মুখে। সে রিদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে বলে, এত রোমান্টিক কবে হলো তুই? রিদি তখনও লজ্জায় লাল হয়ে শুভ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকায়। তারপর খুব মৃদুস্বরে বলে, যেদিন থেকে আপনার এই বেসামাল রূপটা দেখেছি সেদিন থেকে। শুভ্র ঠোঁটে আবার সেই ভুবন ভুলানো হাসি ফুটে ওঠে। সে রিদির আরেকবার আলতো করে চুমু খেয়ে নিজের নাকের সাথে রিদির নাক ঠেকে ফিসফিস করে বললেন, সামলাতে পারবি তো আমাকে? রিদি শুভ্র চোখের
দিকে তাকিয়ে দৃঢ়র সাথে বলে, পারবো। শুভ্র এবার রিদির কানের লতিতে নিজের মুখটা নিয়ে আসলো। তারপর তপ্ত নেশালো করে ফিসফিসানিতে রিদির কান ছুঁয়ে বলল, কাল রাতে দেখা হবে। কতটুকু সামলাতে পারিস এই পাগলটাকে? কথাটা শোনা মাত্র রিদির সর্বাঙ্গ জুড়ে এক তীব্র শিহরণ বয়ে গেল। লজ্জায় আর উত্তেজনায় তার শরীর লোম খাড়া হয়ে গেল। শুভ্র রিদির এই কাঁপাকাঁপি থেকে আলতো করে হাসলো। তারপর বলল, এবার তাইলে চলে যাই। রিদি শুভ্রর বুক থেকে মুখ না তুলে অবুঝের মতো বলল, না। শুভ্র তার চুলে বিলি কেটে দিয়ে পরম মমতা বলল, আই লাভ ইউ। রিদি আর নিজের আবেগে ধরে রাখতে পারল না। শুভ্রর বুকে আরেকটু মিশিয়ে বলে, আই লাভ ইউ টু। শুভ্র রিদির ঘাড়ে মুখ ডোবালো। কাঁচা গোলাপ আর গাঁদা ফুলের এক মাতাল করা ঘ্রাণ রিদির শরীর থেকে শুভ্রর নাসিকায় ভেসে আসতে পুরুষটা যেন পুরো উন্মাদ হয়ে গেল। সে নিজের সবটুকু নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ছোট চুমু দিতে লাগলো রিদির ঘাড় জুড়ে। রিদিও আর নিজেকে সামলাতে পারল না। তার অজান্তে দুই হাত উঠে গেল শুভ্রর পিঠে। সে শক্ত করে শুভ্রর শার্ট খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে অনুভব করতে লাগলো শুভ্রর প্রতিটি তপ্ত। রিদির এই নীরব সম্মতি পেয়ে শুভ্র নিজের ভেতরে আবেগকে আর কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে পাগলের মতো হয়ে নিজের সাথে মিশিয়ে নিল রিদিকে। নিস্তব্ধ ঘরের মাঝে কী হয়ে গেল তা কেউ জানল না। সময় কতটুকু কেটে গেল সেই হিসাব কারো মনে নেই। হঠাৎ রিদির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানির ছোঁয়া। হুঁশ ফিরল শুভ্র নামক উন্মাদ পুরুষটি। এক লহমায় তার বুক জুড়ে এক তীব্র অনুশোচনা কেঁপে উঠল। সে নিজের সমস্ত উন্মাদনা ওখানে থামিয়ে দিয়ে পরম মমতায় জড়িয়ে নিল রিদিকে। তার চোখের পানি মুছে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। অপরাধী রিদির চোখের দিকে তাকিয়ে শুভ্র বলল, আই এম সরি রিদি, নিজেকে ধরে রাখতে পারলাম না। অনেক অনেক বেশি পাগলামি হয়ে গিয়েছিল। প্লিজ ফরগিভ মি, আই প্রমিস আর কষ্ট দিব না। কিন্তু রিদির তরফ থেকে কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। শুভ্র খানিকটা ঘাবড়ে গেল। তার মুখের উপর ঝুঁকে পড়ে ভালো করে দেখলো রিদি একদম নিথির হয়ে চোখ বন্ধ করে আছে, তবে বুকটা ওঠানামা করছে আর অবিরাম নিঃশ্বাস চলছে। শুভ্র আর দেরি না করে রিদির দুই গালে আলতো করে হাত রাখলো। আলতো চাপড়ে দিয়ে বেশ অস্থির করলো, এই বউ চোখ খোল প্লিজ। বললাম তো আই এম সরি, নিজেকে সামলাতে পারিনি। তবুই রিদির চোখের পাতা নড়ল না। শুভ্র এবার বুঝতে বাকি রইল না যে অতিরিক্ত ধকল, ক্লান্তি আর উত্তেজনার চোটে বেচারি অজ্ঞান হয়ে গেছে। জ্ঞানী রিদিকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুভ্র চরম আফসোস আর বিরক্তিতে নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, ছ্যাবাল, বাসরাতে যে প্ল্যানটা কালকের জন্য জমায় রেখেছিলাম নিজের ধুরন্ধর বুদ্ধিতে, সেটা আজকেই কইরে বসলাম। ছ্যা, নিজের উপর এই কন্ট্রোলটুকু রাখতে পারলি না শুভ্র। শুভ্র বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত নিজের পোশাকগুলো ঠিক করে পরে নিল। তারপর পরম মমতায় বিছানার পাশে এসে নরম কম্বলটা টেনে দিয়ে রিদির পুরো নিথর শরীরটাকে ভালো করে রেখে দিল। ওভাবে জ্ঞান হারিয়ে পড়ে থাকা ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুভ্রর বুকটা এক অদ্ভুত ভালোবাসা মোচড় দিয়ে উঠল। সে আবারও রিদির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে একটা দীর্ঘ তীব্র ভালোবাসার পরশ রেখে দিল। তারপর তারপর তার কানের কাছে মুখ নিয়ে একদম নেশায় বুঁদ হওয়া এক উন্মাদ প্রেমিকের মতো ফিসফিস করে বলল, আই এম সরি সোনা, আই এম সো সরি। তোকে এতটা ভালোবাসার যন্ত্রণায় ফেলে দেব আমি নিজেই ভাবিনি। নিজেকে আর এক সেকেন্ডও ধরে রাখতে পারিনি। তোর এই রূপের নেশা আমাকে আস্ত একটা পাগল বানিয়েছে। প্রমিস করছি জান, আর কখনো এইভাবে কষ্ট দেব না। কালকে রেডি থেকে চিরতরে এই শুভ্রের হওয়ার জন্য। আজকের পর থেকে আমাদের জীবনে প্রতিটি সকাল হবে তোর আর আমার, প্রতিটি দুপুর হবে তোর আর আমার, আর প্রতিটি রাত হবে শুধু তোর আর আমার আর বুকের স্পন্দন। আই লাভ ইউ আমার রোহিণীশ, আই লাভ ইউ সো মাচ। নিজের জীবনের চেয়েও, এই নিজের অস্তিত্বের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি। কথাগুলো শেষ করে শুভ্র বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে টাইম দেখল। স্ক্রিনে ভেসে উঠল রাত 2:40। এতক্ষণে নিশ্চয় হৃদির বাড়ির মেহমান আর আত্মীয় স্বজনরা যার যার রুমে চলে গেছে এবং পুরো বাড়ি নির্ঝুম হয়ে আছে। শুভ্র আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না। সে বিড়ালের মতো শব্দ করে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। তারপর চারপাশে একবার দেখে নিয়ে পাইপ বেয়ে অন্তত সাবধানে তত্তরি করে নিচে নেমে গেল। নিচে নেমে গেটের দিকে এগোতে দেখল রাতের দারোয়ান বেটা চেয়ারে বসে ঝিমাচ্ছে। শুভ্র আলতো করে একটু ঘেঁষে দৃষ্টি আকর্ষণ করলো এবং কোনো কথা না বাড়িয়ে দারোয়ানের হাতে কিছু কড়কড়ে টাকার নোট গুঁজে দিল। মাঝরাতে এমন বকশিস পেয়ে দারোয়ানের চোখের ঘুম এক নিমিষে উধাও। সে খুশিতে গদগদ করে দাঁত কেলিয়ে একটা সেলুট ঠুকলো এবং গেটের তালাটা খুলে দিল। শুভ্র এক বুক প্রশান্তি আর উন্মাদ নিয়ে মাঝ রাস্তা ফাঁকা আর শান্ত রাস্তায় বেরিয়ে গেল।
20 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোজা বাড়ির সামনে এসে থামলো শুভ্র। গাড়ির বিকট শব্দে দারোয়ান তড়িঘড়ি করে দৌড়ে এসে গেট খুলে দিল। শুভ্র বাইকটা রেখে হনহন করে বাড়ির ভিতর ঢুকলো। হল রুমে তখন আলো ঝলমল করছে, জ্বলছে, যার মানে বাড়ির সবাই এখনো জেগে আছে। শুভ্রকে ভেতরে ঢুকতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় বলল, এত রাতে তোর কিসের কাজ ছিল শুনি? শুভ্র 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো না। সে সিঁড়ি দিয়ে তত্তরি উঠতে উঠতে বেশ স্বাভাবিক হলো বলে, রিদির কাছে গিয়েছিলাম আব্বু, এতক্ষণ ওর কাছে ছিলাম, একটু পরে এসে কথা বলছি বলে শুভ্র নিজের রুমে ঢুকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে হল রুমে বসে থাকা আত্মীয় স্বজনের সামনে সোহান চৌধুরীর লজ্জায় যেন একদম মাটির সাথে মিশে গেল। কতটা নির্লজ্জ আর বেহায়া ছেলে সবার সামনে এমন একটা সত্যি কথা বলে শটাং বলে দেয়। রুমে ঢুকে শুভ্র আলমারি থেকে একটা তোয়ালে বের করে সোজা ওয়াশরুমে ঢুকলো। শার্ট প্যান্ট খুলে কোমরে তোয়াল পেঁচিয়ে শাওয়ারটা ছেড়ে দিল। কিন্তু শাওয়ারের ঠান্ডা পানিটা পিঠে লাগতে পুরো পিঠ যেন দাউ দাউ করে জ্বলে উঠল। তীব্র যন্ত্রণায় সে বাথরুমের ভিতর চেয়েছিল। আহ শিট! শুভ্র তড়িঘড়ি করে পানির কলটা বন্ধ করলো। তারপর ড্রেসিং টেবিলে বড় আয়নার সামনে নিজের পিঠটা ঘুরিয়ে তাকাতে তার চোখ একদম কপালে উঠে গেল। পিঠ জুড়ে লম্বা লম্বা নখের বিশ্রী আঁচড়, ধারালো নখে টানে লাল টকটকে রক্ত জমাট বেঁধে, কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। পিঠের এই ক্ষতবিক্ষত অবস্থা থেকে শুভ্র বুঝতে এক মুহূর্ত বাকি রইল না যে তার তীব্র উন্মাদনা সামলাতে রিদি তার পিঠে এই কাণ্ডটাও ঘটিয়েছে। সে বিরক্তিতে দাঁত কিরমির করে নিজের পিঠের দিকে তাকে বলল, শালা শালি আবার বড় বড় কথা বলে, আমাকে নাকি সামলাবে। এক রাতে পিঠের যা অবস্থা বানিয়ে দিছে, ওর কাছে গেলে তো আমার আর খুঁজে পাওয়া যাবে না। দেখতে একদম চুনোপুঁটি মাছের মতো, অথচ নখের কি ধার! বাপের জন্মে এমন পুঁটি মাছ আমি দেখিনি। শুভ্র কোনোমতে শাওয়ার শেষ করে একটা হালকা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসলো। হল রুমে পা রাখতে দেখলে ড্রয়িং রুমে পুরো চাঁদের হাট বসেছে। এক কোণায় শুভ্রা, মিহি, পাখি 3 বান্ধবী মিলে ফিসফিস করে দাঁড়িয়েছে। আর এক কোণায় ঈশান, রিফাত, তুর্যা ও আড্ডা দিচ্ছে। সোফায় বসে আছেন তুর্যের বাবা মা, রিফাতের বাবা মা আর অন্য দুঃসম্পর্কের আত্মীয়। শুভ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোহান চৌধুরী বেশ গম্ভীর গলায় ডাকলেন, শুভ্র এদিকে আসো। শুভ্র কোনো কথা না বলে চুপচাপ এসে সোফায় একপাশে বসলো। তার বসার ভঙ্গি থেকে বোঝা গেল সে বেশ শান্ত। সোহান চৌধুরী গলাটা একটু ঝেড়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি শুভ্র। শুভ্র কপালে হালকা ভাঁজ ফুটিয়ে জিজ্ঞাসা করলো, কিসের সিদ্ধান্ত আব্বু? সোহান চৌধুরী তুর্যের বাবার দিকে তাকিয়ে একবার হাসলেন, তারপর শুভ্রের দিকে তাকিয়ে বললেন, আমি আর তুর্যের বাবা মিলে ঠিক করে দিচ্ছি তুর্যের সাথে শুভ্রার বিয়ে দিব। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, তুর্যের ছেলে হিসেবে অনেক ভালো আর গোছানো। তাছাড়া তোর নিজের বেস্ট ফ্রেন্ড, তাই তুই আমার চেয়ে তুর্যকে অনেক বেশি ভালো চিনিস। আশা করি এই বিয়েতে তোর অন্তত কোনো আপত্তি থাকবে না। এক লহমায় পুরো হল রুমে যেন এক জীবন্ত বোমা ব্লাস্ট হলো সোহান চৌধুরীর এই আকস্মিক ঘটনায়। শুভ্রার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চোখের পলকে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তুর্য হা হয়ে সবার দিকে তাকিয়েছে। তার নিজের বিয়ের আলাপ উঠছে, তাও আবার কার সাথে? শুভ্রার সাথে, যাকে সে আজীবন নিজের বোনের নজর ছাড়া অন্য কোনো চোখে দেখার কথা ভাবতে পারেনি। তবে সবার থেকে বেশি নির্ঝর ও অসাড় হয়ে গেছে ঈশান। শুভ্রার বিয়ের কথা শোনা মাত্র তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। পুরো গলাটা এক নিমেষে ধরে আসলো। তার শরীর থেকে নড়াচড়া করার মতো সমস্ত শক্তি যেন কেউ একটানে কেড়ে নিয়েছে। শুভ্র কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর চোখে সবার অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপর সোহান চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর করে বলল, তুর্য অনেক ভালো ছেলে, সেটা আমি খুব ভালো করে জানি আব্বু। কিন্তু একটা বিয়ে সফল হতে গেলে দুজনের সমান সম্মতি থাকতে হয়। এখন যদি তুর্য আর শুভ্রা ওরা দুজনে এই বিয়েতে রাজি থাকে, তাহলে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমি চোখ বন্ধ করে তুর্যের হাতে আমার বোনকে তুলে দেব। শুভ্রর এমন শটান ঘোষণায় হুট করে সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল। পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল। তুর্যের বাবা তখন সোফা সোজা হয়ে বসে তুর্যকে ডাকলেন, তুর্য এদিকে আয় তো বাবা। তুর্য মরা মানুষের মতো ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে আসলো। তুর্যের বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুর্য আমি শুভ্রার সাথে তোর বিয়ে দিয়ে দিতে চাই। শুভ্রাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে তোর কোনো আপত্তি আছে? তুর্য মাথায় হাত দিয়ে ভেবে পাচ্ছে না সে এখন কি বলবে। বাবার মুখের উপর না বলার মতো সাহস বা দৃঢ়তা
কোনোটাই তার নেই। সে এক চরম অসহায়ত্ব নিয়ে এক পলক পাখির দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো ততক্ষণে পানিতে স্পষ্ট টলমল করছে। এই বুঝি সবার সামনে হু হু করে কেঁদে দিবে সে। পাখির এই করুণ মুখটা দেখে তুর্য দ্রুত নিজের চোখ নামিয়ে নিল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে বুকের ভেতর এক দীর্ঘতপ্ত শ্বাস ফেলে চেপে ধরে ভাঙা গলা বলল, না বাবা, আমার কোনো আপত্তি নেই। তুর্যের মুখে হ্যাঁ সূচক জবাব শুনতে হলরুমের থমথমে ভাবটা কেটে গিয়ে সবার মুখে আনন্দের হাসি ফুটল। তুর্যের বাবা অন্তত গর্বের সাথে বুক ফুলে বলল, আমার ছেলে তো, ওকে আমি খুব ভালো করে চিনি। ও আবার শুভ্রার মতো লক্ষ্মী মেয়েকে বিয়ে করতে আপত্তি জানাবে? তা কি কখনো হয়? বাবার কথা শুনে সবাই হু হু করে হেসে উঠলেন। সোহান চৌধুরী তখন হাতের ইশারায় শুভ্রাকে নিজের কাছে ডাকলেন। কিন্তু শুভ্রা তখন ততক্ষণে নড়ার শক্তিটুকু ভুলে গেছে। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। চোখের সামনে চারপাশে সবকিছু দুলছে। মনে হচ্ছে এক তীব্র ভূমিকম্প হচ্ছে তার মনের ভিতর। অনেক কষ্টে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে সামলিয়ে সে কাঁপতে কাঁপতে এলো সোহান চৌধুরীর সামনে দাঁড়ালো। সোহান চৌধুরী তার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে স্বাভাবিক গলে বললেন, তোকে তো আর নতুন করে কিছু বলার নেই শুভ্রা। যা সিদ্ধান্ত নেওয়ার তোর সামনে নিলাম। এখন বল, তোর কি তুর্যকে বিয়ে করতে কোনো আপত্তি? শুভ্রার মনে হলো এই মুহূর্তে যেন কেউ তাকে বলল, এখন তোকে জ্যান্ত কবর দেওয়া হবে। এতে কি তোর কোনো আপত্তি আছে? বুক ফেটে কান্না আসতে চাইলো, কিন্তু সবার সামনে নিজেকে সামলে নিজের দাঁত দিয়ে নিজের ঠোঁটটা শক্ত করে কামড়ে ধরে রাখলো। নিজের ভেতরে এই তীব্র মানসিক যন্ত্রণা আর ছটফটানি মুখ বুজে সহ্য করতে লাগলো শুভ্রা। এখন কি বলবে সে? কিভাবে সবার সামনে চিৎকার করে বলবে যে সে এই বিয়েটা করতে পারবে না? কারণ কারণ সে অন্য একজনের কে নিজের মণিকোঠায় বসিয়ে রেখেছে। সে ঈশানকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, শুভ্রা যাকে নিজের অজান্তে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, সেই মানুষটা আর কেউ না, সে স্বয়ং ঈশান। শুধু ভালোবাসা নয়, এই গম্ভীর ও শান্ত পুরুষটির প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছে শুভ্রা নামক মেয়েটি। ঈশান ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি তার কখনো কোনো আলাদা ফিলিংসে কাজ করে না। ঈশানকে চোখের সামনে দেখলে বুকের ভেতরের হার্টবিট যেভাবে অবাধ্য হয়ে বেড়ে যায়, সেই তীব্র ও মধুর অনুভূতি আর কোনো পুরুষকে দেখলে তার মনে জাগে না। জীবনের প্রতিটি ভয়, ভালো লাগা, তীব্র অভিমান কিংবা আবদার, তার সব কিছুতেই জড়িয়েছে কেবল ঈশানের সাথে। তাহলে মনের গভীরে রাখা ওই পুরুষটিকে ভুলে গিয়ে অন্য কাউকে নিজের স্বামী হিসেবে মেনে নেওয়া কি আদৌ সম্ভব? পৃথিবীর ৮-১০টা মেয়ের পক্ষে হয়তো পরিস্থিতি মেনে নিয়ে সম্ভব হলে হতে পারে, কিন্তু শুভ্রার বেলা তার মন পরিষ্কার বলে দিচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না। ঈশানকে না পেলে নির্ঘাত মরে যাবে সে। কিন্তু এখন সে কি করবে? সবার সামনে চিৎকার করে কি বলে দিবে সে যে ঈশানকে ভালোবাসে? কিন্তু এই চরম সত্যি কথাটা সে মুখ ফুটে কিভাবে বলবে? ঈশান যে হিন্দু, তাদের সমাজ ও ধর্মের দেওয়াল যে বড্ড উঁচু। তার বাবা মরে গেলেও কখনো ভিন্ন ধর্মের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবেন না। কোনো পরিবার বা মানুষই চায় না নিজের ধর্মকে অসম্মান করে সন্তানকে অন্য ধর্মে ঠেলে দেওয়ার জন্য। তাহলে কি তার আর ঈশানের মিলন আদৌ কোনোদিন সম্ভব? সে এই কঠোর পরিবার আর সমাজ কি কোনোদিন মেনে নেবে তাদের এই সম্পর্ক? ভাবতে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল শুভ্রার। চোখের কোণে জমা হওয়া নোনা জলটুকু টলমল করে উঠল। তবু ভেতরের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে অনেক কষ্টে সে কান্না আটকে রাখল। শুভ্রাকে এভাবে দীর্ঘক্ষণ চুপ করে থাকতে দেখে সোহান চৌধুরী পুনরায় কড়া গলায় বললেন, কি হলো শুভ্রা? কথা বলছিস না কেন? শুভ্রা আর সহ্য করতে পারল না। সে এবার মাথা তুলে ঝাপসা চোখে সরাসরি ঈশানের দিকে তাকালো। ঈশান তখন মাথা নিচু করে শক্ত পাথরের মতো ফ্লোরের দিকে তাকিয়েছে। তার শূন্য দৃষ্টিতে ফ্লোরের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির। এই ভয়ানক তার মনের ভেতরে কি ভয়ানক ঝড় আর ভাঙচুর চলছে তা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। ঈশানের সেই নিষ্ক্রিয় দেখে শুভ্রা নিজের শেষ আশাটুকু হারিয়ে ফেলল। সে আলতো করে চোখ জোড়া বন্ধ করলো এবং এক বুক কষ্ট চেপে ধরে কাঁপানো গলা বলল, আমার কোনো আপত্তি নেই। সবার মুখে এক নিমেষে খুশির জোয়ার বয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাই একসাথে তৃপ্তির সুরে বলে আলহামদুলিল্লাহ বলে উঠল। অবশেষে দীর্ঘ আলোচনা আর দুই পরিবারের সম্মতিতে তুর্য আর শুভ্রার বিয়ের দিনক্ষণ পাকা হলো। ঠিক হলো, এই আসন্ন বিয়ের মৌসুমে তাদের চার হাত এক করে দেওয়া হবে। শুভ্র আর হৃদির বিয়ে ঠিক দুদিনের পর ধুমধাম করে
তুর্য আর শুভ্রা বিয়ে। শুভ্রা এতক্ষণ কোনো মতে নিজেকে পাথরের মতো শক্ত করে ধরে বেঁধে রেখেছিল, কিন্তু এই চূড়ান্ত ঘোষণার পর সে আর এক সেকেন্ডও পারল না। তার ভেতর সমস্ত ভাত ভেঙে গেল। নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকে শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে সে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে চলে গেল। পাছে সবার সামনে চোখের জল গড়িয়ে পড়ে, সেই ভয়ে সে প্রায় লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। তার মনে হচ্ছে তার একটা মুহূর্ত যদি সেই হলরুমে দাঁড়িয়ে থেকে, তবে সেখানে বুক ফাটানো চিৎকারে কেঁদে করবে। হুট করে শুভ্রা এভাবে চলে যাওয়া দিকে সবাই এক পলক তাকালো। ঈশান তার অবশ হয়ে যাওয়া ঘাড়টা ঘুরিয়ে শূন্য চোখে সিঁড়ির দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছে সে কোনো এক ভয়ানক নিকষ কালো দুঃস্বপ্ন দেখেছে, আর একটু পরে হয়তো ঘুম ভেঙে যাবে, কেটে যাবে এই ঘোর। কিন্তু না, পরক্ষণে নিষ্ঠুর বাস্তবতা তাকে চারপাশ থেকে আষ্টেপৃষ্টে গ্রাস করে নিল। এটা কোনো কাল্পনিক গল্প বা নাটক নয়, একদম নির্মম বাস্তব। আর সেই বাস্তবতার নির্মম আঘাতে প্রতিটা সেকেন্ড তার বুকের ভেতরটা যেন শত শত তীরের ফলে ক্ষতবিক্ষত হতে চলল। শুভ্রার আকস্মিক দৌড়ে চলে যাওয়া বাকি সবাই একদম অন্য চোখে দেখল। বড়রা সহ মেহমানরা সবাই মৃদু হেসে উঠল। তারা ভাবল নতুন বিয়ের কথা শুনে লজ্জায় হয়তো মেয়েটা এভাবে মাথা নিচু করে পালিয়ে গেছে। সাধারণত বিয়ের কথা উঠলে সব বাঙালি মেয়েরা যেমন লাজুক আচরণ করে, শুভ্রা সেটাই করেছে দেখে সবাই আবার নিজেদের খোশ গল্প আর বিয়ের আলোচনায় মেতে উঠল। এদিকে পাখির পক্ষে এই দৃশ্য আর সহ্য করা সম্ভব হলো না। সে চোখ ভর্তি পানি নিয়ে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে গেল। পাখিকে এভাবে চলে যাওয়ার সময় তুর্য এক পলক তার দিকে তাকালো। পাখি সেই ভেঙে পড়া অবয়বটির দিকে তাকে তুর্য নিজের বুকে গভীর থেকে এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল, যার মধ্যে লুকিয়ে রইল একরাশ অব্যক্ত কষ্ট আর এক বুক অসহায়ত্ব। জানলার ওলট পর্দা গলে আসা হালকা সোনালি রোদটা সোজা এসে পড়ল হৃদির মুখের উপর। সেই চেনা আলোর ছোঁয়া হৃদি খুব ধীরে ধীরে নিজের চোখের পাতা মেলল, কিন্তু চোখ খোলা মাত্র এক তীব্র অবসাদ এবং নিজের ক্লান্তি আর পুরো শরীর জুড়ে ভর করল। বিছানায় এপাশ ওপাশ করে যেতে হৃদি টের পেল তার শরীরে প্রতিটি হাড়, প্রতিটি জোর যেন একদম আলগা হয়ে গেছে। পুরো শরীরের অদ্ভুত ভারী অনুভূতির অবশ হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। কোমর আর তলপেটে একটা চিনচিনে মৃদু ব্যথা প্রতিটি মুহূর্ত মাথা চাড়া দিয়ে উঠল। একটা গভীর ও তীব্র ধকলের পর শরীর যেভাবে ভেঙে আসে, হৃদির এখন ঠিক তেমনটাই লাগছে। সামান্য একটু নড়াচড়া করতে গেলে তার গায়ের প্রতিটা পেশি ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। এক অদ্ভুত আবেশ আর একই সাথে এই তীব্র শারীরিক ক্লান্তির মিশ্রণে তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছে না। শরীরে কতটুকু নিস্তেজ আর দুর্বল হয়ে পড়ছে, কম্বলটা সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র শক্তি সে নিজের ভেতরে খুঁজে পাচ্ছে না। হুট করে তার কাল রাতের সমস্ত কথা মনে পড়ে গেল। মনে হওয়া মাত্র মুহূর্তে তীব্র লজ্জায় লাল হয়ে সেই কম্বলের তলে গিয়ে মুখ লুকোলো। এক অদ্ভুত অনাস্বাদী লজ্জায় তার বুকের ভেতরটা তোলপাড় করতে লাগলো। কাল রাতে সে যে কি হয়ে গেল দুজনের মধ্যে, তা বোধহয় কেউ টের পেল না। হুট করে শুভ্র তার কাছে চলে আসলো, আর সেও কোনো বাধা দিতে পারল না। তার এই নীরব সম্মতি শুভ্র নামক পুরুষটাকে আস্ত একটা পাগল বানিয়ে ছেড়েছে সে। ঠিক তখনই দরজার সজোরে কড়া নাড়লেন রাবিয়া হাসান। ওপাশ থেকে ডাকলেন, দিদি, মা ওঠ, 8টা বেজেছে, মেহেন্দি লাগানো মেয়েগুলো চলে আসছে, তাড়াতাড়ি ওঠ। মায়ের গলার আওয়াজে আচমকা হুঁশ ফিরে পেল হৃদি। আজ তো তার বিয়ে, আর সে কথা, এত বড় একটা কথা ভুলে বিছানায় অলসভাবে শুয়েছে। মনে মনে ভাবল সব দোষ ওই শুভ্রের। লোকটা কাছে আসলে হৃদি নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বিছানায় শুয়ে শুয়ে রাগে মুখ ফুলে বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ, শরীরটা একদম ব্যথা করে দিচ্ছে, আর কোনোদিন কাছে আসতে দিব না। বেলা দুপুর 2টো। দিদিদের বাড়ি এখন আত্মীয়স্বজন একদম গমগমে। চারিদিকে শুধু মানুষের হয়েছে, রান্নাবান্না, রাজকীয় আয়োজন আর অনবরত দামি দামি গাড়ির আসা যাওয়া। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা দল বেঁধে এদিক সেদিক দৌড়াচ্ছে, আর ওদিকে সাউন্ড বক্সে তারস্বরে গান বাজছে, যার তীব্র আওয়াজে মনে হচ্ছে যেন পুরো মাটি কাঁপানো এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। নিচে যখন এই এলাহি কাণ্ড, তখন উপরের শান্ত রুমে হৃদিকে কোণে সাজে সাজানো হয়েছে। পার্লার থেকে নামি দুজন রূপটান শিল্পী এসেছেন তাকে সাজানোর জন্য। আয়নার সামনে হৃদি চুপচাপ বসে আছে। তার উপর চলছে নিখুঁত কারিগরি। তাকে পরানো হয়েছে একটি গাঢ় লাল খয়েরি রঙের ভারী ও জমকালো সিল্কের লেহেঙ্গা। পুরো লেহেঙ্গা জুড়ে খাঁটি জারদৌসি আর মখমলের উপর সোনালি সুতোর চমৎকার কারুকাজ, যা আলোয় পথে রাজুকে আবহাওয়ায় চকচক করে উঠছে। কুচি করে পরা লেহেঙ্গা
ঘ্যাটটা পুরো মেঝে জুড়ে ছড়িয়েছে। রিদির ফর্সা গলার উপর শোভা পাচ্ছে কুন্দন ভারী সীতাহার আর চোকার, কানের সাথে ম্যাচিং করা বড় ঝুমকো, আর কপালে জড়ানো একটা চমৎকার টিকলি। দু হাতে ভর করে পরানো যে লাল আর সোনারি কাচের রেশমি চুড়ি, আর সাথে ঝুলছে মায়াবী এই কলিরে। পার্লারের মেয়েরা অন্তত যত্ন নিয়ে হৃদির মুখে হালকা কিন্তু নিখুঁত ব্লাশ অন এবং চোখে ডার্ক স্মোকি মেকআপ করে দিচ্ছে। ঠোঁটের লেহেঙ্গার সাথে মিলিয়ে মেরুন রং লাল রঙের লিপস্টিক দেওয়াতে মায়াবী রূপ যেন আরও ঠিকটো পড়ছে। সবশেষে তার মাথার উপর আলতো করে বসিয়ে দেওয়া হলো একটি বিশেষ হালকা ওড়না। ওড়নার লেয়ারের ঘোমটা, ওড়নার চারপাশে চওড়া পাড়টা তার মুখের অবয়বকে এক অদ্ভুত কোণে নজরে এনে দিয়েছে। ঘোমটার পাতলা টানে রিদি ওই লাজুক নিষ্পাপ মুখটা দেখতে একদম স্বর্গের পরীর মতো লাগছে। শুভ্রা মিহি পাখি আগে রিদিদের বাড়িতে চলে এসেছে। পাখি মিহি দুজনে বাইরে আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাচ্ছে, আর শুভ্রা চুপচাপ রিদির পাশে বসে আছে। শুভ্রা পরেছে আজ ডার্ক খয়েরি আর মেরুন শেডের একটি মডার্ন লং গাউন, যার সামনে দুদিকে বুক থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চেরা ফ্রন্ট ওপেন স্টাইলের, যা থেকে ভেতরের রাজকীয় সুতোর কাজ করা ঘেরাগুলো স্কার্ফটা মায়াবী এইভাবে উঁকে দিচ্ছে। গাউনের পুরো বুক জুড়ে গলার চারপাশে হাতার কবজিতে গোল্ডেন জারদৌসি সুতোর নিখুঁত ও ভারী কাজ। হালকা নেটের ওড়নাটা সে এক কাঁধে ভাঁজ করে ঝুলিয়ে রেখেছে, যার জমিনে ছোট ছোট চুমকির কাজ চকচক করছে। গলার উপর মানানসই একটা গোল্ডেন নেকলেস এবং দু হাতে হালকা সোনালি চুড়ি। মাঝখানে নিখুঁত সিঁথি কেটে সিল্কি সোজা চুলগুলো দুই কাঁধের উপর রেখে সামনে পিঠে খোলা ছেড়ে দেওয়া। পোশাকের আভিজাত্য ও মডার্ন স্টাইলে শুভ্রার পুরো অভাবে এক রাজকীয় লুক এনে দিয়েছে। দেখতে দেখতে খয়েরি পরীর মতো লাগছে শুভ্রাকে, কিন্তু এত সুন্দর একটা সাজের পরও তার মায়াবী মুখে হাসির কোনো লেশমাত্র নেই। চারপাশে আনন্দ কোলাহল, মানুষের হইচই আর উৎসবের পরিবেশে সবকিছু তার কাছে প্রচণ্ড বিরক্তিকর লাগছে। আর মাত্র দুদিন ভাবে তার বিয়ে, অথচ তার মনে হচ্ছে দুদিন পর তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। ভাবতে বুক ঠেলে চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল তার, কিন্তু দাঁতে দাঁত চেপে সে কোনোরকম কান্নাটা আটকে গেল। শুভ্রা মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে আর কোনোদিন ঈশানের সাথে দুষ্টুমি করবে না, নিজের থেকে যেচে একটাও কথা বলবে না। মানুষটা হয়তো তার উপর এমনিতে প্রচণ্ড বিরক্ত, তাই অযথা আর কাউকে বিরক্ত করতে চায় না। এদিকে রিদি এখনো জানে না শুভ্রার বিয়ে ঠিক হয়েছে। সকাল থেকে বিয়ের হাজারো ব্যস্ততার কারণে কেউ তাকে এই খবরটা বলার সময়টুকু পর্যন্ত পায়নি। ঠিক দুপুর ৩টার সময় চৌধুরী বাড়ির গাড়ি সারি সারি লাইন এসে রিদিদের বাড়ির নান্দনিকভাবে সাজানো বড় গেটের সামনে দাঁড়ালো। মোট ৮টা বিলাসবহুল গাড়ি একদম তাজা ফুল দিয়ে রাজকীয়ভাবে সাজানো আছে, আর বাকিগুলো তো সাদাসিধেভাবে। সবার সামনে গাড়ি এগিয়ে এসে থামলো শুভ্রের নিজের প্রিয় ব্ল্যাক মার্সিডিজ প্রাইভেট কার। গাড়িটা বনেট জুড়ে তাজা লাল আর সাদা গোলাপ আর রজনীগন্ধার এক বিশাল ঘন চাদরে বিছিয়ে দেওয়া আছে, যার একপাশে মায়াবী লতার মতো নেমে এসেছে বাম পাশে হেডলাইট। উইন্ডো লিস্টের নিচে কাচের কোণ ঘেঁষে বসানো হয়েছে হালকা গোলাপি ও সাদা নেটের টিস্যু কাপড়, বড় বড় চমৎকার বো আর রিবন, যা হালকা বাতাসে আলতো করে কাঁপছে। গাড়ির চারপাশে দরজার হাতলগুলো রজনীগন্ধা ও ছোট ছোট ঝালর ঝুলিয়ে দেওয়া আছে, আর পেছনে ব্যাগডালা জুড়ে রয়েছে লাল গোলাপের পাপড়ি দিয়ে তৈরি একটা সুন্দর হৃৎপিণ্ডে অবয়ব। চকচকে কালো রঙের গাড়ির উপর লাল সাদা ফুলের এই রাজকীয় কম্বিনেশন দূর থেকে সবার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বরের গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে প্রথমেই নিচে নামলো ঈশান, তারপর পেছনের দরজা দিয়ে নামলো রিফাত, আর সর্বশেষে বেশ গাম্ভীর্য নিয়ে গাড়ি থেকে নামলেন সোহান চৌধুরী। গাড়ির পেছনের সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে শুভ্র। তার পরনে আজ খাঁটি সিল্কের তৈরি একটা অন্তত দামি সোনালি রঙের শেরওয়ানি। শেরওয়ানির কালার থেকে শুরু করে পুরো বুক জুড়ে সূক্ষ্ম সুতো আর নিখুঁত জরির কাজ করা। তার গলার দুপাশে ঝুলে রয়েছে মখমলে একটা রাজকীয় উত্তরে, যা শেরওয়ানির আভিজাত্যকে পুরোপুরি ফুটিয়ে তুলছে। বাঁ হাতের কবজিতে চকচক করছে একটি দামি ব্র্যান্ডেড ঘড়ি। গাড়ি এসে থামলো। শুভ্রা এখনো নিচে নামেনি। সে গাড়ির ভেতরে আরাম করে বসে তার শেরওয়ানির পকেট থেকে ফোনটা বের করলো। ফোন স্ক্রিনে আলোয় তার মুখে পড়তে সে আলতো হেসে রিদির হোয়াটসঅ্যাপে কল করলো। চলে এসেছি।
রোহিণীশ, রেডি তো তুই? আমার হওয়ার জন্য মনে রাখিস, আজ যদি তোকে নিজের করে নিয়ে যায়, ফেরার সব রাস্তা তোর জন্য ফরএভার বন্ধ হয়ে যাবে। পাশে বসা তুর্যের শুভ্রের মিটিমিটি হাসির দিকে তাকে খোঁচা মেরে বলল, কিরে শালা, এখন গাড়ি থেকে নামবি নাকি এভাবে ভেতরে বসে থাকবি? ঠিক তখনই পাশ থেকে সবাই হইচই করে দৌড়ে গাড়ির সামনে এসে ভিড় জমানো বর দেখার জন্য। রাবেয়া হাসান তাড়াহুড়ো করে রূপোর ট্রেতে মিষ্টি, শরবত আর একটা চকচকে হীরের আংটি সাজিয়ে নিলেন। বাঙালিদের নিয়ম অনুযায়ী বরকে মিষ্টি খাইয়ে কিছু উপহার দিয়ে গাড়ি থেকে নামাতে হয়। তাই রাবেয়া হাসান দ্রুত এগিয়ে এসে শুভ্রের পাশের দরজাটা খুললেন। শুভ্র তখনও নিজের মতো গভীর মনোযোগে ফোন চাপছে। রাবেয়া হাসান কাঁটা চামচ দিয়ে এক পিস রসালো মিষ্টি তুলে শুভ্রের মুখের সামনে তাদের স্নেহ সুরে বলল, শুভ্র বাবা, হা কর। মিষ্টির কড়া ঘ্রাণে শুভ্রের নাক কুঁচকে গেল। সে সামনে দাঁড়িয়ে চামচের ডগায় মিষ্টিটা দেখে মুহূর্তে মুখটা দূরে সরিয়ে নিল। ভুরু কুঁচকে ব্যক্তি ফেলল, হোয়াই আর ইউ ডুইং ফুপি? মিষ্টি কেন? সরাও প্লিজ এখান থেকে। রাবেয়া হাসান শুভ্রের মুখের আরও কাছে নিয়ে আবার স্নেহ সুরে বললেন, একটু খাতো বাবা, নিয়ম তো, একটুখানি খেতে হয়। শুভ্র নাক সিটকেল, আবারও খানিকটা পিছিয়ে গিয়ে বিরক্তি হলো, নো ফুপি, সরাও এটা এখান থেকে, আমি খাবো না। পাশ থেকে তুর্য এবার শুভ্রকে ধাক্কা দিয়ে বলল, আরে শালা, একটু খা না, খেতে হয়, এটাই নিয়ম। শুভ্র তুর্যের দিকে একদম বাঁকা চোখে তাকালো। তার ডাক চোখের মনিতে বিরক্তি ফুটে বলল, এতই যখন রুলস অ্যান্ড রেগুলেশনের দরদ, তাহলে তুই খেয়ে নে। শুভ্রের মুখ থেকে এই চ্যালেঞ্জিং কথাটা শুনে তুর্যের জেদ বসে রাবেয়া হাসানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, আন্টি, আমাকে দেন, এই শালার বদলে আমি খেয়ে নিচ্ছি। রাবেয়া হাসান আর কি করবেন, হেসে ফেললে তুর্যকে মিষ্টি খাইয়ে দিলেন। বরযাত্রী আর গেটের সামনে থাকা অন্য সব মানুষ তাদের কাণ্ড দেখে হো হো করে হেসে উঠল। তুর্য বেশ তৃপ্তি নিয়ে মিষ্টি চিবোতে চিবোতে শুভ্রকে খেপানোর জন্য বলল, তাহলে বউটাই আমায় দিয়ে দে। নিয়ম যেহেতু মানিস না, কারণ কবুল বলাও তো একটা নিয়ম, পরে দেখা যাবে কাজী কবুল বলতে গেলে তুই মুখ ফিরিয়ে বলবি, আমি কবুল বলবো না। কথাটা শোনা মাত্র শুভ্র একজোড়া জ্বলন্ত রাগি চোখে তুর্যের দিকে তাকালো। শুভ্র এই মারকুটুনি চাউনি দেখে তুর্য এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। হাসতে হাসতে সাথে সাথে গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে চলে গেল। রাবেয়া হাসান এবার আলতো করে হেসে শুভ্রর ডান হাতের অনামিকায় দামি হীরের আংটিটা পরিয়ে দিল। আংটি পরানো শেষ হতে শুভ্র খুব ধীরে পায়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নিচে নেমে আসলো। অন্যদিকে রিদি ফোনে শুভ্রের পাঠানো সেই রোমান্টিক মেসেজটা দেখছিল। মেসেজটা পড়ার পর তার মনের ভেতরে কেমন যেন এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে নিজের অজান্তে শুভ্রের হাতটা শক্ত করে ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে এসেছে। রিদি ছাদের রেলিং ধরে নিচে ঝুঁকে গেটের কাছে শুভ্রদের গাড়ি এসে এবং মিষ্টি খাওয়ানো সব কাণ্ড সঘরে দেখছে। শুভ্র তার পাশে বসে মূর্তির মতো দাঁড়িয়েছে, তবে নিচে মজার কাণ্ড নয়। শুভ্র চোখ দুটো সম্পূর্ণ নিজের অজান্তে নিচে দাঁড়িয়ে থাকা ঈশানের উপর স্থির হয়ে গেছে। ঈশান এখন দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রিফাতের সাথে বেশ মনোযোগ দিয়ে কি যেন একটু কথা বলছে। তার পরনে চমৎকার অ্যাশ রঙের শার্ট আর সাথে ধবধবে সাদা জিন্স প্যান্ট। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কনুই পর্যন্ত গোটানো, যার ফলে তার সুগঠিত হাত দুটি স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলো খুব সুন্দর করে জেল দিয়ে গুছিয়ে ব্রাক বেশ করা, আর বাম হাতের কবজিতে শোভা পাচ্ছে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি। দূর থেকে রোদের মধ্যে রোদেলা দুপুরে ঈশান দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে কোনো নামি দামি সিনেমার নায়ক শুটিংয়ের মাঝে পোজ দিয়ে দাঁড়িয়েছে। শুভ্র পলকহীন চোখে সেই নায়কের দিকে তাকিয়ে রইল, যার বুকে জড়িয়ে যাওয়ার অধিকারটুকু আর তার আর মাত্র 2 দিন পর চিরতরে হারিয়ে যাবে। ঠিক তখনই চেনা পৃথিবীর সব কোলাহল ছাপিয়ে ঈশানের তীক্ষ্ণ চাহনি আচমকা গিয়ে আশ্রয় পড়ল সাদের শান্ত কোণে, যেখানে সর্বত্রে মেঘের মতো বিষাদ বুকে নিয়ে দাঁড়িয়েছিল রিদি আর শুভ্রা। শুভ্রার দিকে চোখ পড়তে এক লহমায় ঈশানের বুকের ভেতরটা যেন থমকে গেল চারপাশের চেনা বাতাসও। ছাদের রেলিং ধরে পলকহীন নয়নে মেয়েটা তারই দিকে তাকিয়েছে, যেন চাক্ষুষ কোনো মায়ায় আটকে গেছে তার চোখের পাতা। আলতো বাতাসের হিল্লোলে শুভ্রার পিঠময় ছড়িয়ে থাকা অবদ্ধ চুলগুলো চঞ্চলা মেঘের মতো উঠছে অনবরত। ঈশান যেন সেই তীব্র চাহনিতে ভার সইতে পারল না। এক বুক গোপন অস্বস্তি নিয়ে মুহূর্তে নিজের চোখ জোড়া নামিয়ে নিল মাটির পানে। এদিকে বরের সাজে সজ্জিত শুভ্রের ব্যাকুল চোখ দুটো ছিটকে গিয়ে পড়ল ছাদের সুনীল সীমানায়। প্রিয়াকে দেখা মাত্র তার ঠোঁটের কোণে
ফুটে উঠল এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। সবার চোখের আড়ালে নিজের হাতটা ঠোঁটে ছুঁয়ে সে শটাং এক বসন্তের হাওয়ায় ফ্লাইং কিস ছুড়ে দিল হৃদির উদ্দেশ্যে। হৃদি লজ্জায় আর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। মনে মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে ভাবল, লোকটার বুকে কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এই ভরা মজলিসে এত মানুষের সামনে এমন অসভ্যতামি কেউ করে? কিন্তু মন তো অবদ্ধ নদীর মতো, বারণ শোনে না। হাজার বকেও নিজের মনকে ধরে রাখতে না পেরে হৃদি তখন চোরের মতো আবার নিচে তাকালো। অমনি দূর থেকে শুভ্র তার এক চোখ টিপে মায়াবী এক ইশারা ছুড়ল। সেই ইশারায় তীব্র আঘাতে যেন তীরের মতো সোজা গিয়ে লাগলো হৃদির অবুঝ হার্টে। এক লহমায় স্তব্ধ হয়ে গেল তার স্পন্দন। সে বেশ বুঝল এই ছাদের কার্নিশে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা মানে ওই লোকটার উন্মাদলে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। সে আর ঝুঁকি না নিয়ে দ্রুত শুভ্রার নরম হাতটি নিজের মুঠোয় পুরে এক প্রকার টেনে ছাদ থেকে নিচে নেমে এলো। কিছুক্ষণ মাঝেই মিহি একরাশ ব্যস্ততা পায়ে গিয়ে দৌড়ে রুমে এসে ঢুকলো। শুভ্রাকে ওভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখে বিস্ময়ে চোখ কপালে তুলে বলল, তুই এখানে এখনো মূর্তির মতো বসে আছিস শুভ্রা? জলদি চল, গেট ধরতে হবে তো। শুভ্রা নিজের বিষণ্ণ চোখ দুটো মাটির দিকে তাকিয়ে খুব মৃদুস্বরে বলল, তুই যা বোন, আমার এসবে মাঝে যেতে ইচ্ছে করছে না। মিহি দুই কোমরে হাত দিয়ে কৃত্রিম রাগে মুখ বাঁকিয়ে বলল, কদম, কোনো বাহানা শুনবো না। চল বলছি, আমরা সব কাজিনরা মিলে আজ 1,00,000 টাকা আদায় করে ছাড়বো। শুভ্রা মুখে আবারও একরাশ নাবোধক শব্দ উচ্চারণ করতে চাইল, কিন্তু মিহি কোনো ওজোর আপত্তি না শুনে জোর করে হাতটা টেনে নিয়ে এলো বাড়ির সাজানো গেটের সামনে। সেখানে তখন উৎসবের আমেজে তুঙ্গে। ফিতার ওপাশে বরপক্ষ তুর্য, রিফাত আর ঈশান বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের মাঝখানে সোনালি শেরওয়ানি আভিজাত্য নিয়ে রাজপুত্রের মতো শোভা পাচ্ছে শুভ্র। আমন্ত্রীয় অতিথিরা ততক্ষণে অন্দরে প্রবেশ করছে। গেটের উপর থরে থরে সাজানো রকমারি মিষ্টি আর কাচের গ্লাসে ভরা রঙিন শরবত। সব কাজিনরা মিলে সেখানে এক মায়ার বৃত্ত তৈরি করছে। আজ এখানে এক লোভনীয় খেলা হবে। শরবতের গ্লাসের নিচে 1,000 টাকার মচমচে নোট রেখে সেই শরবত বরপক্ষে কেউ তুলে নিতে হবে। যদি কোনো চতুর লোক নিখুঁত কৌশলে সেই গ্লাস তুলে শরবতকে উদ্ধারস্থ করতে পারে, তবে ওই 1,000 টাকার নোট চলে যাবে বরপক্ষের পকেটে। আর যদি কোনো ভুলে চালে তারা হেরে যায়, তবে দণ্ড হিসেবে দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হবে কনেপক্ষকে। শুভ্রা গেটের এক কোণে এসে লোকচক্ষুর আড়ালে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়েছে। মিহি 1,000 টাকার নোটটা আঙুলের ডগায় উঁচিয়ে ফিতার উপর দাঁড়িয়ে থাকা বরপক্ষের সবার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলল, এই নিন আমার সত্যের টাকা। এবার আপনাদের দলে কোন বীর পুরুষ আছে যিনি এই টাকা ছুঁয়ে শরবতের গ্লাস তুলবেন? রিফাত নিজের কলারটা হালকা জায়গায় বেশ জকালো ভাব নিয়ে বলল, আরে এ তো ডাল ভাতের ব্যাপার, দাও দেখি টাকাটা আমার কাছে। তার এমন অতি উৎসাহিত সংলাপ শুনে কনেপক্ষের সব কাজিনরা একযোগে খিলখিল করে হেসে উঠল। মিহি মুচকি হেসে রিফাতের বাড়িয়ে দেওয়া হাতের মুঠোয় টাকাটা গুঁজে দিয়ে বলল, বেশ, দেখা যাক আপনার কেমন সাহস। তবে মনে রাখবেন মিস্টার, এই খেলার নিয়ম কিন্তু বড্ড কড়া। যদি টাকাটা দিয়ে গ্লাস তুললে শরবতটা শেষ করতে পারেন, তবে এই টাকাটা আপনাদের। আর যদি একটু এদিক ওদিক হয়, তবে এর ভেতরে ডাবল টাকা জরিমানা গুনে তবেই ভেতরে ঢুকতে দেবেন। রিফাত টাকাটা হাতে নিয়ে বুক ফুলিয়ে হাসল। ঠিক তখনই পাশ থেকে তুর্য এসে তার কাঁধে হাত রেখে ফিসফিস করে সতর্কতা বার্তা দিল, সাবধান করিস কিন্তু, একটু ওদিক ওদিক হলে মান সম্মান শেষ। চারপাশে তখন এক অদ্ভুত নীরবতা। সবার চোখ আটকে গেছে রিফাতের আঙ্গুলের ডগায়। রিফাত গভীর মনোযোগ দিয়ে 1,000 টাকার চকচকে নোটটা শরবতের গ্লাসের নিচে সেই রুপোলি ট্রের সরু ফাঁকে গলে ভেতরে ঢোকানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। উপস্থিত সবার চোখ তখন কৌতূহলে চকচক করছে। রিফাত কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অতি সাবধানতায় ধীরে ধীরে টাকাটা গ্লাসের নিচে ঢুকিয়ে ফেলল। টাকাটা ভেতরে ঢুকতে বরপক্ষের ছেলেরা একযোগে উল্লাসে ফেটে পড়ল। কেউ হাততালি দিয়ে ছন্দের সুরে চেঁচিয়ে উঠল, রিফাত, রিফাত, রিফাত। কিন্তু আসল খেলা তো এখনো বাকি। টাকা তুলল রিফাত এখন গ্লাস তোলার সাহস পাচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে টাকার কোনা ধরে একটু টান দিলে ভরপুর শরবতের গ্লাসটা উল্টে গিয়ে সব রস মাটিতে মিশে যাবে। রিফাতের এমন কিংকর্তব্য আর কচুমচুর দশা দেখে
কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে একে অপরের গায়ে গড়িয়ে পড়তে লাগলো। এতক্ষণে মেঘাচ্ছন্ন মন কেমন যেন এক ফুৎকারে উবে গেল শুভ্রার। সেও নিজের ভেতরের এই বাঁধভাঙা আনন্দ চেপে রাখতে পারল না। একরাশ মুক্ত ধরনের খিলখিল হাসিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। আর ঠিক সেই মায়াবী মুহূর্তে ঈশান এক তীব্র মুগ্ধতা নিয়ে তাকালো শুভ্রার চেয়ে চাঁদের মতো হাসি মুখটার দিকে। তার চেনা গণ্ডি পেরিয়ে মনটা যেন এক লহমায় হারিয়ে গেল। মেয়েটার ফর্সা গেলে আবারও সেই চেনা টোল পড়ছে। মনে মনে এক দীর্ঘশ্বাস পেলে ঈশান ভাবল, ইস, কি যে মিষ্টি লাগছে মেয়েটাকে আজ। শুভ্রা হাসতে হাসতে এবার রূপলো কণ্ঠে সুর ছিটকে দিয়ে রিফাতের দিকে, কি হলো রিফাত ভাইয়া? কিছুক্ষণ আগে তো নিজেকে খুব বীরপুরুষ দেখাচ্ছিলেন, এখন হাত কাঁপছে কেন আপনার? এবার গ্লাসটা তুলুন দেখি। রিফাত নিজের কলারটা আরেকটু উঁচিয়ে বুকটা টান টান করে বেশ বীরত্ব শুরল। আরে আমি কেন ভয় পাবো, এই তো এখন তুলে দেখাচ্ছি। কথাটা শেষ করে সে নিজের ডান হাতে 2 আঙ্গুল মচমচে নোটটা চেপে ধরল আর অন্য হাতে উবুর হয়ে থাকা কাঁচের গ্লাসটা শূন্যে তোলার চেষ্টা করলো, কিন্তু বিধিভাম গ্লাসটা সামান্য একটু উপরে উঠতে ভারসাম্য হারিয়ে উল্টে গেল। আর মুহূর্তের মাঝে ভেতরের সবটুকু রঙিন সম্পদ ট্রের উপর গড়িয়ে মাটিতে পড়ে গেল। ব্যাস, চারপাশে জুড়ে গেল কনেপক্ষের মেয়েরা আনন্দের শোরগোল চিৎকারে ছুল। মিহি 2 হাত তুলে বিজয়ের উল্লাস নেচে উঠল, ইয়ে, আমরা জিতে গেছি। এবার আমাদের টাকা, পাওনা টাকা বুঝিয়ে দিতে তবে ভেতরে ঢুকতে হবে মিস্টার, নয়তো আজ আর বউ নিয়ে ফেরা হবে না। এমন ভরা মজলিসে বাজি হেরে রিফাত লজ্জায় লাল হয়ে বন্ধুদের পেছনে মুখ লুকোনোর চেষ্টা করলো। ঈশান নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো রকমের ভেতরে উপচে পড়া হাসিটা চেপে রাখলো। তুর্য পকেটে হাত দিয়ে বেশ দাতাগণের মতো ভাব দেখে বলল, আচ্ছা বাবা, মানলাম আমরা হেরে গেছি, এবার বলো কত টাকা চাই তোমাদের? আড়ালে লুকিয়ে থাকা শুভ্রা চঞ্চলা রূপটা যেন এক পলকে ফিরে খেল। সে ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটিয়ে সে বেশ অভিজাত্য সে বলল, পুরো 2 লাখ টাকা চাই। সর্বতোলা খোয়াই হারানোর জরিমানা হিসেবে 1 লাখ, আর আমাদের বোনকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার গেট সালামি 1 লাখ। এখন আর অযথা তর্ক না করে ভালো ছেলের মতো টাকাগুলো দিয়ে দেন দেখো। শুভ্রার মুখে এত বড় অঙ্কের ডিমান্ড শুনে তুর্য চোখ দুটো গোল গোল করে একটু সামনের দিকে ঝুঁকে এলো। তারপর কপালে হালকা ভাঁজ ফেলে রসিকতা সুরে বলল, বলো কি হে রূপবতী, টাকা কি গাছের পাতা নাকি যে বললে গাছ থেকে ঝটপট ছিঁড়ে এনে তোমার হাতে তুলে দেব? শুভ্র তুর্যের এই আরেকটু ঝুঁকে এসে চোখের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি ফুটে বলল, আর আপনারা পুরুষরা নাকি ছাগল, এত বড় বছর ধরে বড় বড় চাকরি করে বিজনেস করে শুভ দিনে মাত্র 2 টাকা পকেটে বের করতে পারছে না? শুভ্রের এমন ধারালো ও চটজলদি জবাবে কনেপক্ষের মেয়েরা হাসতে হাসতে যেন লুটিয়ে পড়ল একে অপরের গায়ে। তুর্য তো পুরো আকাশ থেকে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে করুণ চাহনিতে তাকিয়ে নালিশের সুরে, ভাই, তুই কি এখানে দাঁড়িয়ে দিয়ে সার্কাস দেবে? কিছু তো বল। এই মেয়ে সবার সামনে আমাদের ছাগল বানিয়ে দিল। আমরা কি ছাগল? এই অপমান কি মেনে নেওয়া যায়? ভাই, কত বড় অপমান! তুর্যের কথায় ঈশান এতক্ষণ চুপ করে থাকলো, এবার স্থির হয়ে থাকতে পারল না। তার শান্ত গভীর চোখ দুটো সোজা গিয়ে নিবন্ধ হলো শুভ্রা সেই মায়াবী মুখের উপরে। সে 2 কদম এগিয়ে গিয়ে একদম বরফ শীতল ও শান্ত গলায় বলল, কাউকে এভাবে ছাগল বলার রাইট তোমার নেই শুভ্রা। ঈশানের মুখ থেকে নিজের নাম ধরে এমন কঠোর শাসন ও শীতল কণ্ঠস্বর শুনে শুভ্রার বুকের ভেতরটা যেন এক লহমায় ধক করে উঠল। এক মুহূর্তের জন্য তার চারপাশে চেনা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। ভেতরটা অভিমানে তোলপাড় করে উঠল। সে নিজেকে কোনো রকম সামলে নিল। মুখের অবয়বটা পাথরের মতো শক্ত করে এক বুক জেদ নিয়ে ঈশানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, বলছি বেশ করছি, আমাদের ন্যায্য টাকা বুঝিয়ে না দিলে আমরা আবারও অনেক কিছু বলবো। কী করবেন আপনি? ঈশান শুভ্রা চোখের গভীর মনির দিকে তাকিয়ে নিজের কণ্ঠস্বর আর শান্ত ও গম্ভীর করে বলল, আর কি কি বলবে শুনি? ঈশানের এই শান্ত চ্যালেঞ্জ আর শুভ্রার ভেতরে জেদটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিল। যে লোক সব ভয় এক ফুৎকারে উড়িয়ে দেয়। ঈশান একদম মুখের কাছে ঝুঁকে এলো। তারপর নিজের ফর্সা ডান হাতের তর্জনীটা ঠিক ঈশানের নাকের সামনে উঁচিয়ে এক নিঃশ্বাসে বলতে, শুনবেন আর কি কি লাগবে? টাকা না দিলে আমরা চিড়িয়াখানায় আস্ত একটা ডিরেক্টর বানিয়ে দেবো। প্রথমে তো আপনারা হলেন একটা আফ্রিকান জলহস্তী, যারা শুধু বড় বড় হাঁ করে গিলতে জানে, কাজের বেলায় জিরো। তারপর আপনারা হলেন বুড়ো গন্ডার, যাদের চামড়া এত মোটা যে 2 লাখ টাকার ডিমান্ড শুনে আপনাদের ইমোশন জাগে না। আরও বলবো, টাকা না দিলে আপনাদের আমার ওই ল্যাচকাটা ক্যাঙারু বলবো।
যারা টাকা পকেটে না রেখে খালি খালি লাফাতে লাফাতে বরযাত্রী আসতে জানে। এখানে শেষ নয় মিস্টার ঈশান, আপনাদের চেহারা দেখে এখন মনে হচ্ছে ওই খাঁচায় বন্দি পাগল শিম্পাঞ্জি যারা কলা না পেয়ে দাঁত কিরমির করছে। আর আপনাদের এই দলবলকে দেখতে একদম মেরু অঞ্চলের অলস সিল মাছের মতো লাগছে, যারা বরফখণ্ড ফেলে রোদ এসে ডাইনোসরের যুগের মতো হা করে ঘুমায়। এমনকি টাকা না দিলে আপনাদের আমরা সেই জঙ্গল থেকে পালিয়ে আসা খেকশিয়ালা সিংভাঙ্গা হরিণ বলতেও দ্বিধা করবো না। এখন বলুন, ইজ্জত বাঁচিয়ে টাকা দেবেন নাকি পুরো অ্যানিমেলের কিংডমের খেতাব মাথায় নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাত চেপাবেন? শুভ্রার মুখ থেকে এক নিঃশ্বাসে পশু পাখির এই আজব কীর্তি ফিরিস্তি শেষ হতে ঈশানা নিজেকে এর ভেতরে প্রবল ধাক্কাটা সামলাতে পারল না। সে আকস্মাৎ বড্ড জোরে কেসে উঠল, এমন বিষমখার কাশি যেন কোনো মতে থামার নাম নেই। ঈশানা এই অবস্থা দেখে তুর্য আর রিফাত ভরকে গিয়ে তাড়াতাড়ি পাশ থেকে এক গ্লাস ঠান্ডা পানি আনিয়ে দিল। ঈশান এক ঢোকে পুরো গ্লাসের পানির সর্বটা খেয়ে তবে একটু স্বস্তির নিঃশ্বাস ছিল। বড় বড় শ্বাস নিতে সে লাল হয়ে যাওয়া শুভ্রার দিকে তাকালো। সেই খয়েরি পরি তখন নিজের দু হাত বুকের উপর শক্ত করে ভাঁজ করে মুখটা কুঁচকে বেশ বিজয়ের অহংকারী নিয়ে তার ওই দিকে তাকিয়েছে। চারপাশের মেয়েরা তো হাসির চোটে একে অপরের গায়ে ঢলে পড়ছে। কেউ কেউ হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ার জোগাড়। অবশেষে গেটের সেই তুমুল বাকযুদ্ধ আর মিষ্টি মধু ঝগড়াটে কনেপক্ষের মেয়েরা শেষ হাসে আসলো। বরের বন্ধুরা সমস্ত বুদ্ধি আর অজুহাতে বুড়ো আঙুল দেখে পুরো 2 লাখ টাকা আদায় করে ছাড়লো। টাকাটা মিহির হাতে আসতে সব মেয়েরা খুশিতে আর বিজয়ের উল্লাসে মেতে উঠল। এরপর রীতি মেনে শুভ্রের সামনে একটা চকচকে কাঁচি তুলে দেওয়া হলো ফিতা কাটার জন্য। শুভ্র নিজের ভেতরে চরম বিরক্তি চেপে একটানে ফিতাটা কেটে দিল। ফিতা কাটার সাথে সাথে চারপাশে হাততালি শব্দে মুখরিত হলো। ঠিক পরমুহূর্তে মিহি তার সাথে থাকা আরও কয়েকটা চঞ্চল মেয়ে দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠে একসাথে কয়েকটা পার্টি স্প্রে ট্রিগার করে বরপক্ষে ছেলেদের উপর। মুহূর্তের মধ্যে সাদা ফেনির তরল ছিটকে এসে পড়ল শুভ্র, রিফাত, তুর্য, ঈশানের দামি পোশাকের উপরে। সেই তরলে মাখামাখি হচ্ছে ছেলেদের অবয়ব দেখে মনে হচ্ছে যে এক একটা জ্যান্ত সাদা ভেজা দাঁড়িয়েছে। শুভ্র নিজের দামি সোনালি শেরওয়ানির উপর সাদা ফেনা রেখে দেখে রাগে বিরক্তিতে দাঁতে দাঁত চিপল। পকেট থেকে টিস্যু বের করে ফেনা মুছতে মুছতে বিরক্তি শুনল, হোয়াট ইজ দিস? এসব নোংরা দিয়ে কে করছিস? মিহি তখন নিজের হাসি থামাতে না পারে পেটে হাত দিয়ে বলে, আরে ভাইয়া রেগে যাচ্ছে কেন? এটা তো একদম খাঁটি বিদেশি পারফিউম, দেখো না তোমাদের সবাইকে চমৎকার আর সুন্দর দেখাচ্ছে। মিহির এই রসাত্মক ব্যঙ্গাত্মক উপস্থিতি সমস্ত মেয়েরা আবার হাসির বন্যায় মেতে উঠল। অবশেষে গেটের সমস্ত আনন্দ খুনসুটি নিয়মের মধুর পর্ব শেষ হলো। রাজকীয় আভিজাত্য নিয়ে শুভ্র বরের জন্য সুসজ্জিত সেই প্রধান আসনে গিয়ে বসল। রাত 8টা। সকল আনন্দ, সকল উল্লাস, সকল গান, হাসির রোল ধীরে ধীরে মিলিয়ে যেতে সম্পূর্ণ হলো শুভ্র আর হৃদির বিয়ে পবিত্র বন্ধনে। দ্বিতীয়বারের মতো তারা আবদ্ধ হলো এক অটুট বন্ধনে। দ্বিতীয়বারের মতো মহান আল্লাহকে সাক্ষী রেখে একে অপরের পাতায় নাম লিখিয়ে নিজেদের নিয়তির পাতায়। আজ বহুদিন বিচ্ছিন্ন দুটো নদী আবার ফিরে পেল এক মোহনা। বহু প্রতীক্ষার দুটি হৃদয় আবার খুঁজে পেল একই ঠিকানা। কিন্তু মিলনের আনন্দের মাঝে বিদায়ের বেদনাটাও চিরকাল নিঃশব্দ অপেক্ষা করে থাকে। বিদায়ের মুহূর্তে হৃদি ছুটে গিয়ে ইকবাল আহসানকে জড়িয়ে ধরল। বাবার মুখে মুখ বুঝতে বুকের ভেতরটা জমে থাকা সমস্ত কান্নার ভাত নদীর মতো উছড়ে পড়ল। চারপাশে কোলাহল স্তব্ধ হয়ে তার কাঁপতে থাকা কণ্ঠে বলল, আব্বু আমি জানি আজ তুমি তোমার সমস্ত চাওয়া পাওয়া হারিয়ে আমার সমস্ত পাওয়াকে পূর্ণ করে দিচ্ছ। নিজের স্বপ্নকে নিঃশব্দে বিদায় জানিয়ে আমার স্বপ্নকে দুহাত ভরে আশীর্বাদ করছিল। তুমি চাইলে আমাকে তোমার ইচ্ছের পথে হাঁটাতে পারতে, কিন্তু তার বদলে আমার সুখের পথে নিজের হৃদয় বিছিয়ে দিচ্ছ। আমি জানি আমি তোমার সেই মেয়ে হতে পারিনি যে মেয়েকে তুমি খুব নিখুঁত এক স্বপ্ন এঁকেছিলে। তোমার পছন্দের মানুষকে জীবন সঙ্গী করতে পারিনি, কিন্তু বিশ্বাস করো আব্বু, ভালোবাসা বড়ই অদ্ভুত এক অনুভূতি। সে কারো অনুমতি নেয় না, কারো নিয়ম মানে না। সে নিঃশব্দে আসে, হৃদয়ের দুয়ারে কড়া নাড়ে, তারপর একদম সমস্ত অস্তিত্ব নিজের করে দেয়। শুভ্র ভাই আমার জীবনে ঠিক তেমন করে এসেছিল, যেমন পথের ধারে পড়ে থাকা নামহীন ফুল, যার দিকে প্রথম কেউ ফিরে থাকে না, অথচ সেই ফুলের সুবাস কখন যে সমস্ত ঋতুকে নিজের করে নেয় আমি নিজেও জানি না। আজ মনে হচ্ছে সেই ফুলের ঘ্রাণে আমার সকাল জাগে, সেই ফুলের ঘ্রাণে আমার সন্ধ্যা নামে, সেই ফুল ছাড়া আমার আকাশ ফিকে লাগে, বাতাস বিষণ্ণ লাগে, পৃথিবীর সমস্ত রং মলিন লাগে।
মনে হয় ফুলটা যদি ঝরে যেত তবুও তার ঘ্রাণ আমার আত্মার ভিতরে বেঁচে থাকবে। ফুলটা যদি হারিয়ে যায় তবু তার স্মৃতি আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকবে। আব্বু, পৃথিবীতে হাজার ফুল ফুটুক, হাজার সুবাস ভেসে আসুক, তবুও আমার হৃদয় খুঁজবে শুধু এক টুকরো ঘ্রাণ, যে ঘ্রাণে আমি আমার জীবন চিনেছি, আমার ভালোবাসা চিনেছি, নিজেকে নতুন করে চিনেছি। তুমি ক্ষমা করে দিও আব্বু। যদি কোনোদিন আমার স্বপ্নের আকাশে যদি মেঘ হয়ে এসে, যদি কোনোদিন আমার প্রত্যাশায় প্রদীপের অজান্তে অন্ধকার নামিয়ে দিয়ে থাকি, তাহলে তোমার এই অবদ্ধ মেয়েটাকে ক্ষমা করে দিও। কারণ আমি তোমার অবাধ্য হতে চাইলেও তোমার ভালোবাসার কাছে কোনোদিন অবাধ্য হতে পারিনি। আজ আমি তোমার বুক ছেড়ে অন্য ঘরে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, মেয়েরা শুধু ঠিকানা বদলায়, বাবার প্রতি ভালোবাসা বদলায় না। সময় বদলায়, ঋতু বদলায়, জীবন বদলায়, কিন্তু বাবার জন্য মেয়ের হৃদয়ে যে ভালোবাসার নদী বয়ে চলে, তার স্রোত কোনোদিন থামে না, কোনোদিন শুকায় না। বলে রিদি তার বাবার বুকে লুকিয়ে আরো জোরে জোরে কাঁদলো। তার কান্না যেন আর শুধু কান্না ছিল না, ছিল বুকের ভেতরে জমে থাকা বছরের পর বছর লুকিয়ে রাখা সব অভিমান, সব ভয়, সব ভালোবাসা একসাথে ভেঙে পড়া। বাবার পাঞ্জাবি ভিজে যাচ্ছিল মেয়ের চোখের জলে, আর সেই ভেজা কাপড়ের ভাঁজে জমা ছিল বিদায়ের নির্মম সত্যটা। ইকবাল হাসান মেয়ের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিলেন। তারপর তাকে আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে নরম কণ্ঠে বললেন, দূর পাগলি, তোকে কে বলেছে তুই ব্যর্থ মেয়ে? আমার চোখে তুই কোনোদিন ব্যর্থ ছিলি না, আজও না। আমি তো শুরু থেকে শুভ্রকে মনে মনে পছন্দ করতাম, মনে মনে ভাবতাম এমন একটা ছেলে যদি ঘরের জামাই হতো। কিন্তু মানুষের চাওয়া সৃষ্টিকর্তার চাওয়া তো এক হয় না, তাই নিজের মনের কথাগুলো কখনো মুখে আনিনি। অথচ দেখ, সৃষ্টিকর্তা না চাইতেই কিছু হয়। হয়তো তিনি আমার বুকের গভীরে লুকিয়ে থাকা সেই ইচ্ছাটা শুনে ফেলেছে। তাই তো আজ সত্যি সত্যি শুভ্র আমার ঘরে জামাই হয়ে গেল। তিনি থামলেন, গলাটা কেঁপে উঠলেন। তুই বরং আমাকে ক্ষমা করে দিস মা। তোকে অনেক কষ্ট দিয়েছি, কারণে অকারণে বকা দিয়েছি, অনেক সময় এমন ব্যবহার করেছি যেটা মনে করলে আজও আমার কষ্ট হয়। কিন্তু তখন তো আমার হাত পা বাঁধা ছিল রে মা। আমি না চাইতে পরিস্থিতির কাছে হার মেনে পাষাণ হতে বাধ্য হয়েছি, কারণ ভাই সাহেব তোদের এই সম্পর্কটা কোনোদিন মেনে নিতে পারছিলেন না। এখন বল, আমি কিভাবে ভাই সাহেবকে ডিঙিয়ে তোদের পাশে দাঁড়াতাম, কিভাবে? তার কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। বিশ্বাস কর মা, তোকে কষ্ট দেওয়ার আগে আমি শতবার কষ্ট পেয়েছি। তোর চোখের জল দেখার আগে আমার বুক রক্তাক্ত হয়েছে, কিন্তু অসত্য থাকেনি, যেগুলো কাছে মানুষ চাইলেও জিততে পারবে না। তাই যদি পারিস এই অসহায় বাবাটাকে ক্ষমা করে দিস। কথাটা সেরে যেতে ইকবাল হাসান চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে বিয়ের সেই আলোর ঝলকানো হলরুমটা অন্য এক আবহে ঢেকে গেল। কিছুক্ষণ আগে যেখানে হাসি ঢেউ উঠছিল সেখানে এক কান্নার স্রোত বইছে। মনে হচ্ছিল আনন্দের আকাশটা হঠাৎ করে ছুঁয়ে গেছে বিদায়ের মেঘমেলা। পাশে দাঁড়িয়ে থেকে রাবিয়া হাসান নিজের শাড়ির আঁচলে মুখ চেপে ধরলেন, তবুও চোখের জল আটকাতে পারলেন না। মায়ের বুকটা যেন মেয়ের বিদায়ের সমান শূন্য হয়ে গেল। শান্ত স্থির স্বভাবের ইমন আর নিজেকে সামলাতে পারলেন না। চোখ মুছতে মুছতে সেও কেঁদে ফেলেন। ঠিক তখনই সোহান চৌধুরী ধীর এবং গম্ভীর পদক্ষেপে এগিয়ে এলেন। তার উপস্থিত আশেপাশের মানুষগুলো আবার চুপ হয়ে গেল। তিনি এসে ইকবাল হোসেনের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত দুজনের চোখ একে অপরের দিকে স্থির হলেন। তারপর সোহান চৌধুরী শান্ত করে বলেন, আমি একদিন নিজেই বলেছিলাম এই সম্পর্ক আমি কোনোদিন মানব না। কথাটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তিনি মৃদু হেসে আবার বললেন, আজ আমি বুক ফুলে বলছি, এই সম্পর্কটা আমার কাছে অন্তত সম্মানের, শুধু সম্মানের না, অনেক উঁচুতে রাখা একটা সম্পর্ক। তাই ইকবাল, তুমি একদম নিশ্চিন্তে থাকো। রিদিকে আমরা কখনো কষ্ট পেতে দেব না। ও আজ থেকে শুধু আমার বাড়ির বউ নয়, ও আমার আরেকটা মেয়ে। তিনি কথা বলতে বলতে রিদির মাথায় হাত রাখলেন। আজ এক মেয়ে, একটা না, দুটো মেয়ে। এক মেয়েকে জন্ম দিয়েছে আর এক মেয়েকে গ্রহণ করছি। কথাটা শেষ হতে চারপাশে জমে থাকা ভারী আবেগের ভেতরে যেন এক ফোঁটা প্রশান্তির বৃষ্টি নেমে গেল। হৃদি কান্না ভেজা চোখে এগিয়ে এসে সোহান চৌধুরীকে জড়িয়ে দিল। সেই জড়িয়ে ধরাটা ছিল মামা শ্বশুরকে আলিঙ্গন করা, ছিল দুই পরিবারের মাঝখানে দাঁড়িয়ে থাকা সমস্ত সংকোচ, সমস্ত দূরত্ব, সমস্ত অচেনা এক নিমেষে আপন করে নেওয়া সেই নীরব স্বীকৃতি। মনে হচ্ছে এক মুহূর্তে শ্বশুর আর বাবার মাঝখানে অদৃশ্য দেওয়ালটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আর তার জায়গায় জন্ম নিয়েছে নতুন এক সম্পর্কের উষ্ণতা। এরপর ইকবাল হাসান ধীর পায়ে শুভ্রের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, মুখে হাসি রাখার চেষ্টা করে চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল। বছরের পর বছর বুকের ভিতর আগলে রাখা সবচেয়ে কলিজাটা আজ অন্য একজনের হাতে তুলে দেওয়ার মুহূর্তে যেন কোনো বাবার সব
জন্য সবচেয়ে কঠিন। তিনি শুভ্রের ডান হাতটা নিজের হাতের উপর নিলেন। তারপর কাঁদতে কাঁদতে হৃদির নরম কাঁপতে থাকা হাতটা তুলে এনে পরম যত্নে শুভ্রের হাতের উপর রাখলেন। দুটো হাতের মিলনটুকু দেখে মনে হচ্ছে যেন একজনের বাবা তার সমস্ত বিশ্বাস, সমস্ত দোয়া, সমস্ত নিশ্চয়তা একজোড়া হাতের উপর রেখে দিচ্ছে। ইকবাল এহসান দুই হাত একসাথে চেপে ধরে শুভ্রের চোখের দিকে তাকালেন। তারপর ভাঙা কাঁপা কণ্ঠে বলতে লাগলেন, শুভ্র, আজ থেকে আমার কলিজার টুকরোটা তোমার হাতে তুলে দিলাম। ও দেখতে যেমনই হোক, আমার কাছে ও চাঁদের চেয়েও দামি। এই মেয়েটাকে আমি বুকের ভিতরে রেখে বড় করেছি। নিজের সুখ দুঃখ ভুলে ওর হাসিটাকে আগলে রেখেছি। কতদিন গায়ে একটা আঁচড় পর্যন্ত দেয়নি। ওর চোখের জল দেখলে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠতো। আমার মেয়েটা বড্ড অবুঝ, বড্ড ছেলে মানুষের। অনেক সময় না বুঝে ভুল করে থাকে। কখনো যদি এমন কিছু করে, তুমি ওকে শাসন করো, ওকে বুঝিয়ে দিও, প্রয়োজন হলে বকা দিও, কিন্তু কখনো মন থেকে দূরে ঠেলে দিও না। রাগ করে যদি চলে যা তোর বাবার বাড়ি, ও হয়তো সত্যিই চলে আসবে, কিন্তু তোমার অবহেলাও সহ্য করতে পারবে না। কারণ মেয়েরা রাগ সহ্য করতে পারে, শাসন সহ্য করতে পারে, অভিমান সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করতে পারে না। আজ আমি শুধু আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান আমানতটা তোমার হাতে তুলে দিচ্ছি। আমার রিধিটা তোমার ভালোবাসার সুবাসে পাগল হয়ে যাচ্ছে। তোমার নাম শুনলে ওর চোখের আলো জ্বলে ওঠে। তোমার কথা বললে ওর মুখে হাসি ফুটে ওঠে। ওর পৃথিবীতে তুমি সুন্দর করে রাখো। ওর ভালোবাসা এই সুবাসটুকু যেন কোনোদিন হারিয়ে না যায়। চারপাশে পিনপোতা নীরবতা, কারো চোখ শুকনো। ইকবাল হোসেন হঠাৎ দু হাত জোর করে ফেলেন। সেই দৃশ্য দেখে অনেকে অবাক হয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, বাবা হিসেবে আজ তোমার হাত জোর করে শুধু ভিক্ষা চাইছি। ওর চোখের ওই জলটুকু যেন শুধু আজকের বিদায়ের জন্য হয়। জীবনে আর কোনোদিন কোনো কষ্ট, কোনো অবহেলায়, কোনো একাকিত্বের জন্য আমার মেয়ের চোখে জল না আসে। আমি জানি পৃথিবীতে সব সুখ দেওয়া কারো পক্ষে সম্ভব না, তবু যতটুকু পারো ওকে আগলে রেখো। আমার মেয়েকে ভালো রেখো বাবা, অনেক ভালো রেখো। কথাটা বলে ইকবাল হোসেন গলা আটকে গেল, কাঁধ কেঁপে উঠল। এতক্ষণ ধরে বুকের ভেতর বন্দি করে রাখা কান্নাটা ধরে রাখতে পারলেন না। চোখ জোড়া ভিজিয়ে পড়লেন অবিরাম। ইকবাল এহসান অমন আকুল ভরা কথাগুলো শুনে শুভ্রের বুকের ভেতরটায় কেমন জানি মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এবার চোখ দুটো আর্দ্র হয়ে গেল। চোখের কোণে জমে থাকা জলরাশি ঝাপসা করে দিচ্ছিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখ। সে পরম শ্রদ্ধা আর বিনয়ের সাথে ইকবাল এহসানের হাতটা নিজের হাতের উপর রাখলো। তারপর কাঁপতে থাকা হাত দুটো শক্ত করে ধরে সরাসরি তার চোখের দিকে তাকালো। অবশেষে কান্নার সেই বিষাদময় পর্ব শেষ হলো। রিদিকে গাড়িতে তুলে দেওয়া হলো। অতিরিক্ত কান্নাকাটি আর ক্লান্তি সইতে না পারে গাড়িতে বসে শুভ্রের বুকে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেল রিদি। শুভ্রের সেই মনমোহিনীকে এক হাত দিয়ে পরম আদরে নিজের বুকের সাথে জড়িয়ে রাখল। ঘুমন্ত হৃদির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুভ্রের ভেতরটা ভালোবাসায় ভরে উঠল। সে আলতো করে একের পর চুমু খেতে লাগলো কপালে, গালে। সামনের ড্রাইভিং সিটে ঈশান শান্ত মুখে গাড়ি চালাচ্ছে। তার ঠিক সামনের সিটে বসেছে শুভ্রা। সারাদিনে এত সব ধকল, অতিরিক্ত ক্লান্তিতে শুভ্রার চোখের পাতা ভারী হয়েছে। গাড়ি চালার মৃদু ধাক্কা নিতে ধীরে ধীরে সেও একসময় ঘুমে ঢলে পড়ে। তার অবচেতন মনে ঘুমের ঘোরে তার মাথাটা আলতো করে গিয়ে ঠেকল পাশে থাকা ঈশানের শক্ত কাঁধের উপর। ঈশান স্টিয়ারিং ধরে থাকা অবস্থায় এক পলক পাশে তাকালো। শুভ্রা সেই ক্লান্ত শান্ত মুখের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও সোজা সামনের রাস্তায় মন দিল। দীর্ঘ জার্নি শেষে অবশেষে গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির আলিশান গেটের সামনে। শুভ্র গাড়ি থেকে নেমে রিদিকে পরম যত্নে নিজের কোলে তুলে নিল। তন্দ্রাচ্ছন্নের দিকে কোলে নিয়ে সে সোজা নিজের রুমে চলে গেল। বাসরাতে সে সুচরিত খাটের উপর তাকে আলতো করে শুয়ে দিল। মেয়েটা এখনো গভীর ঘুমে মগ্ন। শুভ্র কিছুক্ষণ তার সেই চেনা মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আলতো পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে এলো ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে নিজের রুমে এসে শুভ্রা ভারী জামা চেঞ্জ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল, কিন্তু ভেতরটা কেমন যেন ছটফট করে উঠল। বিছানায় শুয়ে কেন জানি শান্তি পাচ্ছিল না, মনটা ভালো লাগছিল না। দেখে একা একে ধীর পায়ে ছাদে চলে এলো। একটু রাতের ঠান্ডা হওয়া গায়ে লাগাতে ছাদে পা রাখতে ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা লম্বা এবং শুভ্রা নজর পড়ল। ছাদের এক কোণে রেলিংয়ের একদম সামনে কেউ উল্টো দিকে হয়ে দাঁড়িয়েছে। শুভ্রা অবশ্য এতে বিন্দুমাত্র ভয় পেল না। সে কৌতূহল নিয়ে আর একটু এগিয়ে যেতে
দেখতে পেল ওখানে আর কেউ নয়, স্বয়ং ঈশান দাঁড়িয়েছে, 2 হাত পকেটে গুজে। সে শূন্য আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। শুভ্রা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। দূর থেকে ঈশানের চওড়া পিঠের দিকে অপলক তাকিয়ে রইল। বুকের ভেতরটা কেমন হু করে উঠল। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চায় না, তাই নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে চুপচাপ পিছন দিকে ফিরে আসতে চাইল। ঠিক তখনই শুভ্রার দিকে না তাকিয়ে ঈশান হঠাৎ নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, কথা বলবি না আমার সাথে? ঈশানের সেই চেনা গম্ভীর কণ্ঠ যেন তীরের মতো সোজা গিয়ে শুভ্রার কলিজায় লাগলো। তার পায়ের পাতা দুটো ওখানেই থমকে গেল। এক কদম সামনে বাড়ানোর শক্তি রইল না। সে শক্ত করে চোখ দুটো বন্ধ করে নিজের ঠোঁট কামড়ে ধরল, যাতে ভেতর থেকে উপচে আসা কান্নার শব্দটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। সে কথা বলতে চায় না, নতুন করে আর কোনো মায়ায় বাড়াতে চায় না নিজের মনে। কী লাভ এত মায়ামারি? এই একপাক্ষিক মায়া কি আজও কোনো সম্ভব আছে? শুভ্রা জানে না। সব দ্বিধা ছেড়ে ফেলে শুভ্রা যখন কিছু না বলে আবার চলে যাওয়ার জন্য পা বাড়ল, ঠিক তখনই ঈশান পিছন থেকে আবার বলে উঠল, ইগনোর করছো? শুভ্রার মনে হলো ঈশান যেন ইচ্ছে করে তার কলিজায় ধারালো ছুরি চালাচ্ছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রের মুচড়ে উঠে সে বহু কষ্টে নিজেকে সামলানো। ধীর পায়ে ঘুরে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে ভাঙল বলে, জি ঈশান ভাইয়া বলুন। ঈশান এবার রেলিং থেকে পিঠ টান টান করে শুভ্রার দিকে ঘুরে দাঁড়ালো। একটা পা রেলিংয়ের নিচের অংশ থেকে 2 হাত পকেটে গুজে সে শুভ্রার ওই মাথা নিচুটো করে থাকা অবয়বটার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তারপর একদম স্বাভাবিক গলা বলল, কংগ্রাচুলেশন শুভ্রা। শুভ্রা আচমকা চমকে গিয়ে মাথা তুলল। ঈশানের সেই ভাবলেন শান্ত মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলা শুধল, মানে? ঈশান মৃদু হাসল। সেই হাসিতে কোনো চঞ্চলতা নেই, যেন এক অদ্ভুত উদ্দেশনা। পাগলি পাগলি একটা। বলছি পরশু তো তোমার বিয়ে, তাই তোমার এই নতুন জীবনের জন্য অভিনন্দন। কথাটা শোনা মাত্র শুভ্রার বুকের ভেতরটা কেউ হাত দিয়ে নির্মমভাবে মুচড়ে দিল। গলার কাট একদলা কান্না সে দলা পাকিয়ে গেল। কোনো কথা না বলে মুখ গলে বের হতে চাইল। চোখের কোণটা ভিজে ওঠার আগে সে জোর করে নিজেকে শান্ত করলো। অনেক কষ্টে কোনোরকম ঠোঁট বাজোরা কাঁপিয়ে বলল, ধন্যবাদ বলে সে কাঠের পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপর কেউ কোনো কথা বলল না। দুজনে একদম নিস্তব্ধ। ছাদের উপর শুধু রাতের হালকা আর দূরে ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বেশ কিছুক্ষণ কাটার পর হঠাৎ করে চারপাশে আবহাওয়া বদলে গেল। প্রচণ্ড জোরে বাতাস শুরু হলো চারদিকে। বাতাসের বেগ এতই তীব্র ছিল, শুভ্রার কাঁধ থেকে ওড়নাটা এক ঝটকে খুলে বাতাসে উঠতে লাগলো, আর তার পিঠময় ছেড়ে দেওয়া চুলগুলো পাগলের মতো মুখের উপর আছড়ে পড়তে লাগলো। সে অনেক কষ্টে উঠতে থাকা ওড়নাটা টেনে তুলে কোনো রকম বুকের উপর চেপে ধরল। তারপর চুলগুলো এক হাত সরিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান ততক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়ে রেলিংয়ে ধরে দাঁড়িয়েছে। শুভ্রার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকা নিরাপদ মনে করলো না। সে ধীর পায়ে ঈশানের একটু কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, প্রচণ্ড বাতাস হচ্ছে ঈশান ভাইয়া, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, নিচে নেমে আসুন। ঈশান শুভ্রার দিকে না তাকিয়ে আকাশের দিকে মুখ শান্ত করে গলা বলে, থাকি না, অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না, আজ ভিজি, তুমি থাকো, দুজনে মিলে একসাথে ভিজি। ঈশানের এই আকস্মিক ও অদ্ভুত প্রস্তাবটা শুভ্রা যেন ঠিক যেখানে জমে বরফ হয়ে গেল। বুকের ভিতর এতক্ষণ ধরে চেপে রাখা কান্নার বাটটা ধরে রাখতে পারল না। মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল। এই লোকটা এমন কেন করছে? কেন এড়িয়ে যাওয়ার পর এভাবে মায়ার জাল বুনছে? সে যে এই তীব্র মানসিক যন্ত্রণা সহ্য করতে পারছে না। শুভ্রা সে স্পষ্ট কান্নার আওয়াজ ঈশানের কান অবধি পৌঁছল না, কিন্তু সে কিছু বলল না। কোনো সান্ত্বনা দিতে এগিয়ে গেল, কারণ সে খুব কান্নার গভীর মানেটা খুব ভালো করে জানে। কিন্তু সেই মানেটা সে এই মুহূর্তে কোনোভাবে বুঝতে চায় না, নিজের মনের কাছে স্বীকার করতে চায় না। কিছুক্ষণের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে ঝিমিয়ে বৃষ্টি নেমে এলো। শুভ্র ঈশানের ঠিক পেছনে দাঁড়িয়ে নিঃশব্দে ভিজতে থাকলো, আর ঈশান সামনে দাঁড়িয়ে আকাশের জল মাখতে লাগলো। দেখতে দেখতে দুজন বৃষ্টিতে ভিজে একদম চপচপে হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ আকাশ চিরে সজোরে শব্দ করে একটা বিকট বজ্রপাত হলো। সেই মেঘের গর্জনে শুভ্রা একদম কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ঈশানের পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল, আর
দুই হাত ঈশানের বুক বরাবর চেপে ধরে কাঁপা কাঁপা বলল, আমার ভীষণ ভয় লাগে। শুভ্রা আকস্মিক ছোঁয়ায় ঈশানের পুরো শরীর এক লহমায় শিউরে উঠল। বুকের ভেতরে বদ্ধ থাকা হাড়টা যেন আচমকা দ্বিগুণ রেগে ধক ধক করে বাজতে শুরু করলো। সে কোনো কথা বলল না, শুভ্রাকে সরিয়ে দিল না, চুপচাপ নিজের চোখ দুটো বন্ধ করে দিল। শুভ্রায় এক অদ্ভুত শান্তিতে ঈশানের চওড়া পিঠে নিজের মাথাটা গুঁজে দিয়ে চোখ বন্ধ করে দিল। বৃষ্টির এই রিনঝিনে শব্দের মাঝে শুভ্রা হুট করে কেমন যেন নিজের ভিতরে সব ঝড় শান্ত হয়ে গেল। এক টুকরো অপার্থিব শান্তি বয়ে গেল তার মনের ভিতর। তার মনে হতে লাগলো এই আশ্রয়ের শুধু সুখ আর সুখ, যে সুখের ছোঁয়ায় সে হয়তো পৃথিবীর আর কোনো মানুষের কাছে কোনোদিন পাবে না। অন্যদিকে শুভ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা কালো টি শার্ট সাদা জিন্স প্যান্ট পরে বের হয়ে এসলো। ঘরে এসে তার কানে আসে জানলার বাইরে ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির শব্দ। সে জানলা দিয়ে তাকিয়ে দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরপর সে বিছানার দিকে তাকায়। হৃদি এখনো গভীর ঘুমে মগ্ন। মেয়েটার ক্লান্ত মুখখানা দেখে মনে হয় না যে কাল সকালের আগে তার ঘুম ভাঙবে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাওয়ার খুঁজে ছাদের উদ্দেশ্যে পা দিল। হাঁটতে হাঁটতে ছাদের দরজার কাছে পৌঁছাতে পায়ের গতি থেমে গেল। অন্ধকারের মাঝে বৃষ্টির ঝাপসা আলে ছাদের রেলিংয়ের কাছে দুটো মানুষের অভাব দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করতেই দেখল মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে কাউকে শক্ত করে জড়িয়ে ধরছে। শুভ্র প্রথমে ঠিক বুঝতে পারল না এই ঘোর বৃষ্টির মধ্যে ছাদের কোণে কে হতে পারে দুজন। মনের ভেতরে কৌতূহল নিয়ে সে দরজা পেরিয়ে বৃষ্টির ছাদে পা রাখল। ধীরে ধীরে যখন অবয়ব দুটোকে কাছে গিয়ে দেখলো তখন এক ঝটকায় তার পা দুটো জমে গেল। কারণ বৃষ্টির ঝাপসা আলোয় সামনের মানুষ দুটো খুব চেনা। ওখানে আর কেউ নয়, শুভ্রা আর ঈশান দাঁড়িয়েছে। শুভ্রা পরম আস্থার সাথে ঈশানের পিছন থেকে জড়িয়ে ধরছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই দৃশ্য দেখে শুভ্র মুখে কিছু বলল না, এমনকি কোনো শব্দ করল না। সে শুধু গভীর দীর্ঘশ্বাস ফেলে তারপর ধীর পায়ে ওখানে ঘুরে দাঁড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে আসলো। রুমে ঢুকে বিছানার দিকে তাকাতে শুভ্র দেখলো হৃদি সেখানে নেই। ঠিক তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ তার কানে ভেসেলো। তার মানে মেয়েটা এতক্ষণে ঘুম থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়েছে। শুভ্র আর কিছু না বলে চুপচাপ বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে আঙ্গুল চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে হৃদি ফ্রেশ হয়ে একটা কালো রঙের থ্রি পিস পরে নিজের ভেজা চুলগুলো তাওয়ালে দিয়ে মুছতে মুছতে বের হলো। ওয়াশরুমের দরজা খোলার সঙ্গে শুভ্র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায়। শুভ্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হৃদি লজ্জায় চোখ নামিয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়ে আবার চুল মুছতে থাকে। শুভ্র বিছানা থেকে উঠে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। আয়নার দিকে তাকে শান্ত গলা বলল, উজু করে আয়। হৃদি হট করে চমকে গেল। সে ভুরু কুঁচকে আয়নায় শুভ্র প্রতিবিম্বের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, কেন? শুভ্র মৃদু হেসে বলল, দুজন মিলে 2 রেখাত নফল নামাজ পড়ি, কথা না বাড়িয়ে উজু করে আয়, তোর উজু শেষ হলে আমি যাব। হৃদি তোয়ালেটা পাশে রেখে শুভ্রের দিকে ঘুরে তাকিয়ে চঞ্চল করে বলে, তাহলে চলেন দুজনে একসাথে উজু করে আসি। শুভ্র একটা মুচকি হাসি দিল, মাথা নামিয়ে নরম সুর বলল, 1 মিনিট বলে শুভ্র আলমারি থেকে জামা কাপড় বের করে নিল। ছাদের বৃষ্টিতে হালকা ভেজা প্যান্ট চেঞ্জ করে কালো কুচকুচে কালো পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে নিল। পোশাক বদলে সে একদম হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। কালো পাঞ্জাবিতে শুভ্রকে এতটা আকর্ষণীয় লাগছে যে হৃদি এক দৃষ্টিতে হা করে তাকিয়েছে। শুভ্র হৃদির ওই বোকা বনে যাওয়া চাহিনি দেখে হাসলো। তারপর আলতো করে হৃদির বুকের উপর থেকে ওড়নাটা 2 হাতে তুলে নিল। হৃদির মাথায় খুব সুন্দর করে পেঁচিয়ে ঘোমটা করে দিল। হৃদির মুখের দিকে চেয়ে বলল, এখন চল। এরপর দুজনে একসাথে ওয়াশরুম থেকে উজু করে রুমে জায়নামাজ বিছিয়ে বসে পড়ল। নামাজ শেষ করে শুভ্র জায়নামাজে বসে ঘুরে হৃদির নরম গলাটা আলতো করে ধরে তার কপালে একটা গভীর চুমু খেল। তারপর সেই ভুল ভুলানো হাসি দিয়ে হৃদির চোখের দিকে তাকিয়ে পরম আকুলতায় বলল, শুধু এই জন্মে নয়, একটা মানুষ যতবার জন্ম সৃষ্টিকর্তা লিখে রেখেছে, প্রতিটি জন্মে যেন আল্লাহ তোকে শুধু আমার জন্য সৃষ্টি করে, প্রতিটি জীবনে যেন তুই আমার প্রথম ভালোবাসা হোস, আমার শেষ আশ্রয় হোস, আর প্রতিবারে যেন আমি নতুন করে তোকে খুঁজে পাই, নতুন করে ভালোবাসতে পারি, ঠিক আজকের মতো নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসা। শুভ্রের পবিত্র আর আকুল ভরা কথাগুলো হৃদির মনের গভীরে গিয়ে আঘাত করে। সে আর নিজের ভিতরে আবেগ এর বাঁধ ধরে রাখতে পারল না। জায়নামাজে বসা অবস্থায় সে হাঁটু গেড়ে এগিয়ে গিয়ে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেলে। বুকের ভিতর জমে থাকা সব সুখ
আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে হৃদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, শুভ্র ভাইয়া, আমি যে কত বড় ভাগ্যবতী তা হয়তো আমি নিজেও জানি না। যে মানুষকে পাওয়ার জন্য আমি রাতের পর রাত জায়নামাজে চোখের জল ফেলেছি, আজ সেই মানুষটা আমার সামনে বসে এমনভাবে চাইছে যেন এর চেয়ে বড় কোনো পাওয়া আমার জীবনে হতেই পারে না। আপনি তো শুধু আমার জন্মের ভালোবাসা নন ভাইয়া, আপনি আমার রুহু ও আত্মার সাথে মিশে গেছেন। সৃষ্টিকর্তা যদি আমাকে হাজারটা জীবন দান করে, আমি প্রতিটা জীবনে প্রতিটা সেকেন্ডে শুধু আপনাকে চাইব। আপনার এই বুকের চেয়ে নিরাপদ কোনো আশ্রয় আমার এই পুরো দুনিয়ায় আর কোথাও নেই। আমি কোনো রূপ বা মোহ চাই না ভাইয়া, আমি শুধু আমার ওই খাঁটি ভালোবাসা আজীবন আগলে রাখতে চাই। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া হলো পবিত্র। আজ আমরা আবদ্ধ হলাম, মৃত্যুর পরে যেন জান্নাতে আমাদের এই জোড়া অক্ষত থাকে। আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না ভাইয়া। আপনার এই ভালোবাসার আলো আমি যে এক মুহূর্ত বাঁচব না। হৃদিকে অমন আকুল ভরা কান্না আর ভালোবাসার স্বীকারোক্তি শুনে শুভ্রের বুকের ভেতরটা এক অদ্ভুত মায়ে মুচড়ে গেল। সে নিজের দুহাতে হৃদির মুখটা আলতো করে তুলে ধরল, তারপর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে হৃদির গাল বেয়ে পড়া অশ্রুগুলো পরম যত্নে মুছে দিল। তার চোখের দিকে তাকে নরম অথচ গম্ভীর করল, পাগলি একটা, এমন করে কাঁদিস না। তোর চোখের এই জল দেখলে আমার বুক ফেটে যায়। তুই বললি না তুই কত ভাগ্যবতী, আসল ভাগ্যবতী তুই নয়, সব চেয়ে বড় ভাগ্যবান তো আমি, যে মেয়েটাকে আমার মতো করে একটা ছেলে নিজের পুরো দুনিয়া বানিয়ে নিয়েছে, যে আমার ভালোবাসার সুবাস ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়া তো আমার 7 জন্মের ব্যাপার। আজ থেকে তুই শুভ্র শুধু তোর, তোর একান্ত। তুই যেমন আমার বুকে তোর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাস, ঠিক এই অবাধ্য শুভ্রের শান্ত হওয়ার একমাত্র জায়গা কেবলই তোর কোলটা। তোকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবি না। তুই ছাড়া আমার জীবনে আর কোনো ডিরেকশন নেই, কোনো গন্তব্য নেই। আজ এই জায়নামাজে বসে তোকে কথা চেয়ে জীবনের প্রতিটি মোড়, প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি হয়তো এভাবেই শক্ত করে ধরে রাখবো। তোর সব আবদার, তোর সব পাগলামি আমি সারা জীবন এভাবে মাথায় করে রাখবো। তুই শুধু আমাকে এভাবে ভালোবেসে যাস হৃদি, বাকি দুনিয়া আগলে রাখার দায়িত্ব আমার। কথাগুলো শেষ করে শুভ্র হৃদির কপালে আবারও একবার আলতো করে ঠোঁট ছোঁয়ালো, যেন তার প্রতিটি কথার সত্যতার সিলমোহর রেখে দিল সেই স্পর্শে। তারপর দুজনে একসাথে বিছানায় গা এলিয়ে দিল। হৃদি শুভ্রের চওড়া বুকে মাথা রেখে পরম শান্তিতে চোখ বুঝল। এ যেন এক পৃথিবীর সব ক্লান্তি ভুলানো আশ্রয়। চোখ বন্ধ রেখে সে একটু নড়ে চড়ে বসলো, তারপর নরম গলায় বলল, একটা গান শোনাবেন? শুভ্র একটু মৃদু স্বরে নিচু গলায় বলল, গান শুনবি? হৃদি শুভ্রের শার্টের বোতামে আঙুল দিয়ে আলতো করে জড়িয়ে ধরল। শুভ্র তার কপালে নিজের চিবুক ঠেকে বলে, কি গান শুনতে ইচ্ছে করছে বল? হৃদি শুভ্রের বুকে ওমে একটু লেপটে গিয়ে ফিসফিস বলল, আপনার মনে যে সুরটা এই মুহূর্তে আমার জন্য বাজছে আপনি সেটাই শোনাবেন। আচ্ছা বলে শুভ্র হৃদির মাথায় পরম আদরে বিলি কেটে দিতে দিতে চোখ বন্ধ করে ঘরের মৃদু আলো আর বাইরে বৃষ্টির রিনিরি শব্দের সাথে তাল মিলিয়ে একদম নিচু জাদুকরি ও আকুল ভরা গলায় গেয়ে উঠল, ঘুম না আসা রাতে তুমি আমার কল্পনাতে, জ্যোৎস্না মাখা চাঁদে তুমি আমার বন্দনাতে। গানটা শেষ কলিটুকু গেয়ে শুভ্র নিচের দিকে তাকালো। সে ভেবেছিল হৃদি হয়তো এতক্ষণে ঘুমিয়ে গেছে, কিন্তু সে হৃদির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা তার দিকে কাজল কারো বড় বড় চোখ দুটো মেলে পরম মুগ্ধতার দিকে তাকিয়েছে। শুভ্র ওর নাকে নিজের নাক ঠেকে দুষ্টুমি করলো, কিরে ঘুমাসনি কেন? হৃদির সাথে সাথে এক অদ্ভুত লাজুকতায় শুভ্রের বুকে নিজের মুখটা পুরোপুরি লুকিয়ে ফেলল। তারপর ভেতর থেকে জড়িয়ে যাওয়া চাঞ্চল্যতা গেল, ধুর, এত কিউট একটা বর যার একদম বুকের ভেতরে জড়িয়ে রাখে তার চোখে আর ঘুম আসে? তার উপর আপনার এই জাদুকরি কণ্ঠে এত মায়া, এত সুন্দর গান কিভাবে আপনি গান? আপনার তো কোনো বড় ব্যবসায়ী না হয়ে সেরা গায়ক হওয়া উচিত ছিল। শুভ্র হৃদির সেই মিষ্টি প্রশংসা আলতো করে হেসে উঠল। ঘরে নিস্তব্ধতা যেন সেই হাসির শব্দে তার মধুর হয়ে উঠল। সে হৃদির চিবুকটা আলতো করে ধরে মুখটাও গভীরে তুলল, তারপর চোখের ভুরু নাচিয়ে অথচ রসিকতা সে বলল, আরে পাগলে, আমি তো গায়ক। হৃদি এবার সত্যি সত্যি ভুরু কুচকে শুভ্রের চোখের দিকে তাকালো, কিভাবে? আপনি আবার কবে থেকে গায়ক হলেন? শুভ্র ওর ঠোঁটের কোণে ভুবন ভোলানো হাসি আরও চওড়া হলো। গায়ক কি শুধু তারাই যারা মঞ্চে দাঁড়িয়ে হাজার পাবলিকের সামনে গান শুনে হাত
তালি করে। কিছু গায়ক এমনও থাকে রিদি, যারা নিজের সুর আর তাল শুধু একজনের জন্য জমিয়ে রাখে, নিজের সেই একদম মনের মানুষটার জন্য। আর আমি হলাম ঠিক সেই জাতের গায়ক, অন্য কারোর জন্য না। আমি সারা জীবন শুধু তোর একার গায়ক। শুভ্রের এই আবেগ ও ভালোবাসার হৃদির পুরো এক পার্থিব সুখ ভরে গেল। সে খিলখিল করে হেসে উঠে শুভ্রের বুকে মাথাটা শক্ত করে চেপে ধরল। তার মনে হল এই বুকটার ধকপকানি আসলে তার জীবনের সবচেয়ে সুন্দর গান, যা সে আজীবন এভাবে জড়িয়ে ধরে শুনতে চায়। শুভ্র হৃদির চুলে আলতো করে হাত বুলাতে বুলাতে নিচে গুলো বলে, ঘুমিয়ে যাবি? হৃদি শুভ্রের বুকে নাক ঘষে আদত করে বলল, হুম। শুভ্র তার চিবুকটা আলতো করে উঁচিয়ে চোখের দিকে তাকে দুষ্টুমি ভরে বলল, সত্যি ঘুমিয়ে যাবে? হৃদি চোখের পাতা পিটপিট করে তাই বলল, হুম, তো আর কি করবো? শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে চাতুরি হাসি ফুটিয়ে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস হলো, একটু আদর করতে দিবি না? শুভ্র এমন সরাসরি এবং চনমনে কথা হৃদি মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। সে আবার শুভ্রের বুকে মুখ লুকিয়ে আবদার শুভ্র আবার। শুভ্র হৃদিকে নিজের বাহুটার আর শক্ত করে ধরলো, ওর কানের লতিতে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে গভীর ও মাতাল করে বলল, তোর এত মোহময়ী সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে ধরে রাখা যায় পাগলি? আয় না, আজকেও কালকের মতো দুজনে মিলে নিজের অজান্তে একে অপরের মাঝে হারিয়ে যায়। হৃদ লজ্জায় আর কিছু বলতে পারল না, মুখ ফুটে কীভাবে বলবে। এই মুহূর্তে নিজেরও তীব্র ইচ্ছা করছে শুভ্রর গভীর ভালোবাসার সাগরে নিঃস্বার্থ ডুবে যেতে। শুভ্র হৃদি সেই চেনা নীরবতা ও লাজটাকেও মুখের সম্মতি হিসেবে গ্রহণ করল। সে ঠোঁটের কোণে দুষ্টুমিভরা হাসি ফুটিয়ে হৃদিকে নিজের বুক থেকে আলতো করে সরালো, তারপর সোজা শুভ্র নিজের শরীরে পুরো ভার হৃদির কোমল শরীরের উপর ছেড়ে দিল। তার এক হাত হৃদির কোমরে, অন্য হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো। এরপর মুখ ডুবিয়ে দিল হৃদির গলার খাঁজে আর নরম গালে। হৃদি ঘাড়ে নিজের নাক ঘষতে ঘষতে এক অদ্ভুত নেশা মাতাল করা আজ যদি একটু বেশি বেসামাল হয়ে পড়ি তবে লক্ষ্মী মেয়ের মতো সহ্য করে নি। আমি সত্যি সত্যি বড্ড বেসামাল হয়ে যাব। আজ তোকে আমি ভালোবাসার এমন এক গহীন রাজ্যে নিয়ে যাব যেখানে সুগার তীব্রতা সব একাকার হয়েছে। কথাগুলো শেষ করে শুভ্র আর কোনো এক মুহূর্ত দেরি করল না। সে পরম আবেশে এক তীব্র ও গভীর ভালোবাসায় ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো হৃদির মাঝে। সময়ের নিজস্ব গতি, ভালোবাসার সেই উষ্ণতায় দুজনের শরীর থেকে কাপড়। শুভ্র তার এক বুক যেমন উথাল পাতাল ভালোবাসা দিয়ে হৃদিকে ভাসিয়ে নিয়েছিল পরম সুখের জোয়ারে। সমস্ত দূরত্ব ঘুচিয়ে পৃথিবীর সব নিয়ম ভুলে হৃদিকে নিজের আত্মার সাথে, নিজের শরীরের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। প্রথম রাতে সেই চেনা মাদকতা, দ্বিতীয়বারের মতো তারা আবার একে অপরের সাথে সম্পূর্ণ হারিয়ে গেল। সুসজ্জিত সেই নিস্তব্ধতার মাঝে কেবল দুটো তৃষ্ণার্ত হৃদয়ের ঘন ঘন নিঃশ্বাস ওঠানামা করছে, আর জানলার বাইরে একটানা ঝমঝমিয়ে পড়তে থাকা বৃষ্টির রোমাঞ্চকর শব্দ। অসম্ভব ভালোবাসি তোমাকে সিজন 2 পর্ব 3 পুরো গল্পটা প্লেলিস্টে। কালকে শেষ পর্ব দিব একদম। তাহলে অসম্ভব ভালোবাসি তোমাকে গল্পটা পুরো শেষ। কেউ কমপ্লেন করবেন না যে আমি গল্প শেষ অবধি দেই না। চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, গল্পের শেষ অবধি আসবে। আর এরপর আকাশ প্রিয়টা শেষ করে দেব।